কথাটা শেষ করেই উঠে দাঁড়ালো রক্তিম। ব্লেজারের কলারটা ঝেড়ে নিয়েই মুচকি হাসলো, পা বাড়িয়ে বেরিয়ে আসলো সেখান থেকে। হৃদয় ভরা তপ্তশ্বাসে বিষে উঠল ভেতরটা, বুকটা ভারী হয়ে উঠেছে ক্রমশ। আজ ড্রিঙ্ক না করলেই নয়, নিজের এই পাহাড় সমান বিষাদটাকে যে কমাতে হবে, নয়তো নিঃশ্বাস নেওয়া যে কঠিন হয়ে থেকেছে তার জন্য। অদ্ভুত ভিন্ন যন্ত্রণায় ভেতরটা পিষে যাচ্ছে কালো অন্ধকারে। সেই অন্ধকার কালো হৃদয়ের কথা বোধ হয় আজও কেউ বুঝতে সক্ষম হয়নি, হবে না। সন্ধ্যাবেলা। অদ্রিজা, কেমন আছো মা? আর আপনি কেমন আছেন বেআইন সাহেবা? অদ্রিজা মিষ্টি হাসল। উত্তর দেওয়ার পর তার মা আর রক্তিমের বাবার কথোপকথন শুনল চুপচাপ। কথোপকথন শেষে চলে যাবে ঠিক তখনই বাসার সদর দরজায় দেখা মিলল টলতে টলতে হাঁটা সেই লোকটির। রক্তিমের চোখজোড়া লাল টকটকে, হেঁটে আসাটা স্বাভাবিক দেখাচ্ছে না। এই বিকালবেলায়ও যে সে ড্রিঙ্ক করেছে তা তার হাঁটা দেখে স্পষ্ট। অদ্রিজা একবার রক্তিম তো একবার মায়ের দিকে তাকালো। রক্তিমের এই বিষয়টা বুঝে গেল তার মা কী ভাববে। মেয়ের জামাই শেষ পর্যন্ত একটা মাতাল। অদ্রিজা চুপচাপ উঠে দাঁড়ালো। রক্তিমের কাছাকাছি গিয়ে দুই হাত দিয়ে রক্তিমের বাম বাহুটা চেপে ধরল। শক্ত গলায় মিনমিনিয়ে বলল, ছি, ড্রিঙ্ক করেছেন আপনি? আমার আম্মু বুঝলে কতটা কষ্ট পাবে ধারণা আছে আপনার? আজই ড্রিঙ্ক করতে হলো আপনাকে? আজই, এক্ষুনি? রক্তিম ঘোলা চাহনিতে অদ্রিজার দিকে তাকালো। এখানে আসলেন কেন আপনি? কে বলেছে আসতে এখন? নাকি ইচ্ছে করেই আবার খারাপ হওয়ার নাটক কন্টিনিউ করতে আমার আম্মুর সামনে এভাবে হাজির হয়েছেন? আপনার অ্যাক্টর হওয়া উচিত ছিল রক্তিম। ছেলেরাও এত ভালো অভিনয় পারে, আপনাকে না দেখলে আমি জানতামই না। রক্তিম নিঃশব্দ লাল টকটকে চোখে সেই চাহনি সেরকমই রাখল। এক পলকও নড়ল না সেই চাহনি। মুচকি হেসে অদ্রিজার কানের কাছে মুখ নিতেই হেলে পড়ল অদ্রিজার কাঁধে। নিজের প্রতি ব্যালেন্স রাখাটা বোধহয় মাতাল শরীর পারল না। মাথাটা সেভাবেই অদ্রিজার কাঁধে হেলিয়ে দিয়ে বলল, আপনি অ্যাক্টরের পেছনে পড়েছেন এখনো? অদ্ভুত। অদ্রিজা বিরক্ত হয়ে তাকালো। রক্তিমের ভারী শরীরের কিছুটা ভার তার উপরও পড়েছে। দুই হাত দিয়ে রক্তিমকে ধরে নিতেই নাকে এসে লাগলো ভারী কোনো এক গন্ধ। সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে গেল তার। ফিসফিসিয়ে বলল, আপনি তো সত্যি ড্রিঙ্ক করেছেন। ছি রক্তিম, ছি। আশা করিনি আমি। কেন? জানি না, আমি আপনাকে ধরছি। আপনি সোজা হয়ে আসবেন যাতে বোঝা না যায় যে আপনি ড্রিঙ্ক করেছেন। আম্মুর কাছে গিয়ে সালাম দেবেন, তারপর রুমে গিয়ে যা ইচ্ছে তাই করুন, মাতলামি করুন, প্রেম করুন, যা ইচ্ছে করুন। রক্তিম মুচকি হেসে মুখ ঘেঁষল আদ্রিজার কাঁধে। আদ্রিজা কেঁপে উঠল সঙ্গে সঙ্গেই। বাম হাতটা সজোরে চলে গেল রক্তিমের মুখে। শক্ত করে রক্তিমের মাথাটা ধরে সোজা করে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি করছেন এইসব? এটা ড্রয়িং রুম, আম্মু বাবা সবাই আছে, দেখছেন আপনি? ওরা দেখলে কি ভাববে? রক্তিম বাঁকা হেসে ফিসফিসিয়ে বলল, বাহ, পারফেক্ট বউ। কথাটা বলেই রক্তিম হাসল। অদ্রিজা কোনোভাবেই দুই হাত দিয়ে রক্তিমের বিশাল লম্বা চওড়া শরীরটা ব্যালেন্স করার চেষ্টা করলো। মায়ের কাছে গিয়ে সোজা করে দাঁড় করাতেই রক্তিম হালকা হাসল, বলল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো অদ্রি? কোনো সমস্যা? এভাবে ধরে আছিস কেন? অদ্রিজা ভয়ে চুপসে গেল। এই বুঝে তার মা সবটা বুঝে গেল। সমস্যা? না তো আম্মু, কোনো সমস্যা নয়। সিঁড়ি দিয়ে ওঠার সময় ওনার পায়ে ব্যথা পেয়েছেন, তাই হাঁটতে পারছেন না। অদ্রিজার মা হালকা হাসার চেষ্টা করলো। সন্দেহটা গেল না। নজরটা আগের মতো রেখেই তাকিয়ে রইল উনি। অদ্রিজা কাঁপা গলায় আবারও বলল, আম্মু তুমি বসো, আমি ওনাকে রুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। পায়ে ব্যথা পেয়েছে তো ওষুধটা দিয়ে আসি, তুমি বসো। হ্যাঁ, আমার সত্যি বিরক্ত লাগছে রক্তিম। ড্রিঙ্ক করেছেন ভালো কথা, আপনি কেন আবার বাসায় আসবেন? আমি তো জানতাম আপনি এই বাসায় থাকেন না, সুইটহার্টের সাথে থাকেন। তাহলে এখানে থাকাটা তো কেবল শর্ত ছিল, তাই না? আমার তো মনে হয় আপনি ইচ্ছে করে ড্রিঙ্ক করে এই বাসায় ফিরেছেন। রক্তিম হাসল, জড়ানো কণ্ঠে বলল, ও, ভুল ভাবছেন অতেজা। মিস্টার মাহমুদ গাড়ি পাঠিয়েছিল, কল করে বলেছিল আপনারা এসছেন, তাই আসাটা নাকি বাধ্যতামূলক, তাই এসছে, আর কিছু নয়। অদ্রিজা লম্বা শ্বাস ফেলল। আপনার ডাকনামটা কিন্তু খুব কিউট, অদ্রি। আহ, আপনি আমার হাত ধরে টানলেন কেন? অসহ্য। আজ বললেন না রুমে এসে মাতলামি করুন, নয়তো প্রেম করুন, যা আছে তাই করুন। তাহলে চলে যাচ্ছেন যে? প্রেম করবো না? নো স্টার্ট। মানে কি হচ্ছে কি? হাত ছাড়ুন। এই রুমে কোথাও ড্রিঙ্ক করার সামগ্রী দেখতে পাচ্ছেন? নেই। আর আমি ড্রিঙ্ক না করে মাতলামি কি করে করব বলুন তো? আপনি তো দুটি কথাই বললেন, মাতলামি নয়তো প্রেম। যেহেতু মাতলামি করাটা পসিবল না, সেহেতু প্রেমটাই গ্রহণযোগ্য। এখন বলুন,
এই রুমে প্রেম করার মতো আর কেউ আছে? কার সাথে প্রেম করব? অদ্রিজা বিরক্ত চাহনিতে তাকালো। হাতটা কচলাতে কচলাতে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো। এক মুহূর্তের জন্য মনে হলো রক্তিম ড্রিঙ্ক করেনি। এত স্পষ্ট কথা, এত স্পষ্ট ভাবনার কথা কি ড্রিঙ্ক করার পর বলা যায় নাকি? অদ্রিজা সন্দেহী চাহনিতে তাকিয়ে বলল, আপনি সত্যি ড্রিঙ্ক করেছেন নাকি নাটক? তো স্পষ্টভাবে কথা বলছেন, আমার হাত ধরে টানার সময় তো চলতে দেখিনি। ড্রিঙ্ক করতে আমি অভ্যস্ত। ওসব ড্রিঙ্কের সাইড এফেক্ট হিসেবে মাতাল হয়ে যাব না অদ্রিজা। ড্রিঙ্ক করেছে বলে সে স্পষ্টভাবে কথা বলতে পারবো না? তা কে বলেছে আপনাকে? তাহলে এতক্ষণ টলতে টলতে হাঁটছিলেন কেন? এই মনে হলো ঠাস করে পড়ে যাবেন, সবটাই নাটক। রক্তিম কিছুটা বিরক্ত হলো বোধহয়। কপালে দেখা গেল মৃদুভাঁজ। অদ্রিজার দিকে তাকিয়ে সোজা হয়ে বসলো। বলল, বারবার নাটক ফাটক কেন টানছেন বলুন তো? আপনার সাথে এক্স্যাক্টলি কি সম্পর্ক যে আপনার সামনে আমার নাটক করতে হবে? কি লাভ আমার শুধু শুধু নাটক করে? আপনি কি ভেবেছেন আপনার মতো ফালতু একটা লোকের সাথে এক রুমে দাঁড়িয়ে কথা বলতে আমার ভালো লাগছে? একদমই না। আপনাকে আমার অসহ্য লাগছে রক্তিম। এই যে আপনি আমার হাত ছুলেন, এই ছোঁয়াটার প্রতিও চরম ঘৃণা হচ্ছে আমার। আর আপনাকে তো আরো ভয়ঙ্কর ঘৃণা করি আমি। কথাগুলো বলেই বেরিয়ে আসলো অদ্রিজা। চোখে মুখে সূক্ষ্ম রাগটা নিয়েই মায়ের সামনে এসে দাঁড়ালো। থমথমে মুখেই বলল, শেষ তো আম্মু, চলো। যাবে না? অদ্রিজার মা চুপচাপ বসে রইলেন, মুখে চরম থমথমে ভাব। অদ্রিজার দিকে এক নজর কঠিন চাহনিতে তাকালেন রিয়াদ সাহেবের দিকে। মৃদু গলায় প্রশ্ন ছুড়লেন, আপনার ছেলে কি ড্রিঙ্ক করে বেআই সাহেব? আমার মেয়ের সাথে আপনার মাতাল ছেলের বিয়ে দিয়ে জিতে গিয়েছেন। অদ্রিজার মায়ের কথাটা শুনেই অবাক হলো রিয়াদ সাহেব, সঙ্গে অদ্রিজাও। মায়ের দিকে বিস্ময়ে তাকিয়ে থাকতেই তার মা আবারও বলল, রক্তিম ড্রিঙ্ক করে অদ্রি, আমায় বলিসনি তো? অদ্রিজা থমকালো, কাপা গলায় বলল, না আম্মু, আসলে আসলে মায়ের কথাটা শুনে অদ্রিজা জোরে শ্বাস ফেলল। কি বলবে খুঁজে না পেয়ে কয়েক সেকেন্ড ভাবলো। আর সে ভাবনার মাঝে সেখানে এসে দাঁড়ালো রক্তিম। মুচকি হেসেই বলে উঠল, আসলে আমি ড্রিঙ্ক করি আন্টি। এনি প্রবলেম? অদ্রিজার মায়ের চাহনিটা এবার তীক্ষ্ণ হলো। রক্তিমের কথাবার্তায় বোঝা গেল না সে ড্রিঙ্ক করেছে, তবু মনের মধ্যেকার সন্দেহটা যেন গেল না। হাসার চেষ্টা করেই বলল, আমি ভেবেছিলাম ড্রিঙ্ক করে এসেছো তাই হাঁটতে পারছো না, ওভাবে তাল পাকিয়ে হাঁটছিলে। যাই হোক, তুমি যদি কখনো ড্রিঙ্ক করেও থাকো আর করতে পারবে না রক্তিম। আমি কিংবা আমার মেয়ে কেউই এসব পছন্দ করি না। আর আমি নিশ্চয়ই চাইবো না আমার মেয়ে এমন একজনের সাথে সংসার করুক যে কিনা ড্রিঙ্ক করে। অদ্রিজা শুকনো ঢোক গেল আর রক্তিম মুচকি হাসলো। অদ্রিজার পেছনে দাঁড়িয়েই মাথা নামালো। অদ্রিজার ঘাড়ে ঠোঁট গোল করে ফু দিয়ে ফিসফিসিয়ে বলল, আপনার মা কিন্তু ভীষণ জটিল মহিলা। রাতের আকাশে ছোট ছোট উজ্জ্বল তারা জোনাকির মতো জ্বলছে। কি সমস্যা রক্তিম? এতবার কল দিচ্ছেন কেন আপনি? রক্তিম হাসলো। সেই হাসির মৃদু শব্দ ভেসে আসলো অদ্রিজার কানেও। সাথে সাথে তীব্র বিরক্তি ছুঁয়ে গেল মনে। মুখ চোখে দেখা গেল অন্ধকার আলোর রেশ। দাঁতে দাঁত চেপেই বলে উঠল, আজব তো, হাসছেন কেন আপনি? হাসির মতো কি বলেছি আমি? ঝুমকোটা আপনার কাছে? রক্তিম হাসি থামালো, কণ্ঠটা কঠিন দৃঢ় করার চেষ্টা করেই বলল, আমার কাছে তোমার ঝুমকো কেন থাকবে অদ্রি? অদ্রিজা একেবারে চমকে উঠল রক্তিমের সম্বোধন শুনে। তুমি আর অদ্রি ডাক্তার রক্তিমের মুখে কিছুটা ভিন্ন শোনালো যেন। মনের ভেতর বয়ে গেল অদ্ভুত এক শিহরণ। অদ্রিজা হালকা গলায় বলে বসলো, কি বলেন? আমায় অদ্রি ডাকার অধিকার নেই আপনার। অদ্রি যাই ডাকবেন। রক্তিম ফিচল গলায় বলে উঠল, তোমার প্রেমিকের দেওয়া নামও তো লাগছে না অদ্রি। অদ্রি রেখেছে, দ্রিজা নয়। অদ্রিজা চুপ রইল। বিরক্তি মাথা ছেড়ে যেতে চাইল যেন মুহূর্তেই। রাগে হাঁসফাঁস করে কিছুটা সময় নীরবতার পরই রক্তিম আবারও বলল, রেখে গিয়েছো নাকি অদ্রি? কুল। তোমার বান্ধবীর ফুফাতো ভাই হিসেবে এতটুকু মজা আমি করতেই পারি, তাই না অদ্রি? আপনি আমার কেউ নন রক্তিম, কেউ নন। বান্ধবীর ফুফাতো ভাই হিসেবে তো আপনার সাথে আমার পরিচয় হয়নি। যে পরিচয়টা হয়েছিল সেটা আমি কিংবা আপনি কেউ মানি না। হাতে গোনা আর কয়েকটা দিন, এরপর এমনিতেও আমাদের আর দেখা সাক্ষাৎ হবে না। আর আপনি আমার কেউ নন রক্তিম। হ্যাঁ জানি, তবু অনাথি চর্চা করতে আমার ভালোই লাগে অদ্রি। এনিওয়েজ, আমি বোধহয় বিরক্ত করছি। এইটুকু সময় তোমার প্রেমিকের সাথে কথা বললে কতগুলো অনুভূতি প্রকাশ করা হয়েছে তো, তাই না? ইরিটেটিং। বারবার প্রেমিক বলে কি বোঝাতে চাইছেন আপনি? দিহান মোটেই আমার প্রেমিক নয়, আর আমার কোনো প্রেমিক নেই। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আমি আপনাকে।
রক্তিম হাসলো, ফিসফিস করে কাউকে কিছু বলেই কিছুটা সময় চুপ রইল। অদ্রিজাও চুপ রইল। অবশেষে ওপাশ থেকে কোনো কিছু শুনতে না পেয়েই বলল, বাই, রাখছি। রক্তিম এতক্ষণ কিছু না বললেও এবার লম্বা দীর্ঘশ্বাস ফেলল। মৃদু গলায় ফিসফিসিয়ে বলল, ডোন্ট মাইন্ড অদ্রিজা, পাশে সুইটার ছিল এতক্ষণ। আপনার ঝুমকোটা পকেটে দেখে সন্দেহ করেছিল, তাই কল করে শেয়ার করলাম তাকে। আপনাকে তুমি আর অদ্রি বলে ডাকাটা তার উপস্থিতির জন্যই। বাই। সঙ্গে সঙ্গেই কলটা কেটে গেল। অদ্রিজা লম্বা শ্বাস ফেলল। এই মানুষটাকে বোঝা দেয়, বড্ড কঠিন এই মানুষটা। এমন কেন? আপনাকে প্রিয় সম্বোধন করা কি আমার উচিত অদ্রিজা? জানি না আমি, তবে আমি খুব অসহায় অদ্রিজা, খুব অসহায় আমি। আমি এক মুঠো সাহায্য ভিক্ষে দেবেন অদ্রিজা? আমি ভীষণ ভীষণ রকম অসহায়। আমার এই জীবনটা আমি কম ভালোবাসা পাইনি অদ্রিজা। অনেক নারী আমি ভালোবেসেছিল, খুব করে চেয়েছিল আমায়, কিন্তু আমি কখনো কাউকে চাইনি অদ্রিজা, কখনোই না। আপনাকে চাই না আমি, এটুকু ভালোবাসি না আমি আপনাকে। তবুও আমি আপনাতে আসক্ত হয়ে যাচ্ছি। কেন বলুন তো? রাত হলে আমার ঘুম আমি কাছে টানছে না, মাথাটা যেন ছেড়ে যাচ্ছে আপনি নামক মানুষটার ভাবনায়। আমি কি করবো অদ্রিজা? আপনি নামক মরণ ব্যাধির কি কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি এখনো? আর যে সহ্য করা যাচ্ছে না এই তীব্র মাথা ব্যথা। আমার এই দীর্ঘ জীবনের সব দুঃখের একমাত্র ওষুধ অ্যালকোহল আপনি নামক ব্যাধির সাথে লড়তে পারছে না। কেন বলতে পারছি না? অসহ্যের যন্ত্রণা থেকে আমি মুক্তি দিয়ে অদ্রিজা, মুক্তি চাই আমার। ভাঁজ করা সাদা কাগজে লেখাগুলো পড়েই চমকে গেল অদ্রিজা। কাগজটা একটা বক্সে ছিল। বক্সটা তার চেনা, রক্তিমের সুইটহার্টের জন্মদিনেই যে বক্সটা সে গিফট করেছিল, কিন্তু রক্তিম ফেরত দিয়েছিল সেই বক্সটার ভেতরেই এই চিরকুটটা পেল। এতদিন খুলে দেখেনি সে। বক্সের ভেতরে একজোড়া কানের ধুলি উপহার দিয়েছিল সে। বুকের ভেতর হৃদস্পন্দনের মাত্রা যেন ঘন হয়ে উঠল দ্রুত। আফসোস হলো আরও আগে কেন বক্সটা খুলে দেখেনি। এই লেখাগুলো আরও আগে কেন পড়া হয়নি? কেন? হেই মাইন্ড গেমার রক্তিম মাহমুদ, হোয়াটসঅ্যাপ? ভাই, উনি আমার হাজবেন্ড। এভাবে কথা বলতে পারেন না আপনি। হোয়াট? কী সব বলছো তুমি আদ্রি? ও ও তোমার হাজবেন্ড? আঙ্কেল জেনে শুনে তোমার ওর সাথে বিয়ে দিয়েছে? আপনাদের মধ্যে কি সম্পর্ক আমি জানি না ভাইয়া, কিন্তু এভাবে কথা বলার অধিকার সত্যিই আপনার নেই। আর গলার সাউন্ড এভাবে উঁচিয়ে কথা কেন বলছেন আপনি? উনি আমার হাজবেন্ড যেহেতু আমি জানি উনি কেমন। আপনি এভাবে বলবেন না, আম্মু শুনবে। শুনুক, আমি চাই আন্টিও জানুক ও কেমন। ও তোমার ডিজার্ভই করে না আদ্রি। ও তো শুধু মেয়েদের নিয়ে খেলতে পারে আর অ্যালকোহলে ডুবে থাকতে পারে। কদিন পর তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, যেভাবে আমার বোন আর তানিশাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক আদ্রি। ওকে, আপনি আমার জীবনটা বাঁচাতে চান তাই তো? ঠিক আছে, ছাদে চলুন। এ বিষয়ে আমরা ছাদে কথা বলি সবাই বসে। আমি চাই না বাসায় এ নিয়ে কোনো ঝামেলা হোক। আম্মু শুনলে সমস্যা হবে। রাইমান ভ্রু কুঁচকে তাকালো অদ্রিজার যাওয়ার পথে, আর রক্তিম পা বাড়ায় মুচকি হাসলো। কেন রক্তিম, কেন করলি এমনটা? কেন সম্পর্কটা নষ্ট করলি তুই? অদ্রিজা এখনো বিস্ময় নিয়ে তাকিয়ে রইল রাইমানের দিকে। তাকিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, আপনি না আমার জীবন বাঁচাতে চান ভাইয়া? তাহলে আমায় কেন বলছেন না সবটা? বাসায় তো বেশ জোরে জোরে বলছিলেন সব, তাহলে এখন জানতে চাইছি বলছেন না কেন আপনি? আপনারা কি হন একে অপরের? রক্তিম আমার সেই হাই স্কুল লাইফের ফ্রেন্ড, খুব কাছের ফ্রেন্ড। ওর সাথে যতটা শেয়ার করতাম সবটা তেমনটা বোধহয় আর কারোর সাথে শেয়ার করতাম না। জীবনের সব থেকে ক্লোজ হয়ে উঠেছিল। সম্পর্কের সমাপ্তি হয়ে যখন জানতে পারলাম রাইমা ওকে ভালোবাসে, রাইমারও মনে হতো ও রাইমাকে ভালোবাসে, কিন্তু রক্তিম কোনোদিন স্বীকার করেনি। আমি প্রথমে ভেবেছিলাম রক্তিম মেনে নেবে সবটা খুব সহজেই, বন্ধুর একমাত্র বোনকে নিশ্চয়ই ফিরিয়ে দেবে না। কিন্তু ও ফিরিয়ে দিল, মুখের উপর বলে দিল রাইমাকে নিয়ে ওর কোনো ফিলিংস নেই। কিন্তু রক্তিমের প্রতি রাইমা এতটা দুর্বল হয়ে গিয়েছিল যে মানসিকভাবে রাইমা ভেঙে পড়েছিল। বারবার সুইসাইড করার চেষ্টা করেছে। পুরো 6 মাস রাইমা মানসিক ট্রমাতে ছিল এই বিষয় নিয়ে। আমি সেই 6 মাসে নিজের একমাত্র বোনকে এভাবে দেখতে পারিনি। আড়ালে গিয়ে কেঁদেছি। ও রক্তিমকে বারবার বুঝিয়েছি যাতে মেনে নেয়, কিন্তু ও মেনে নেয়নি। কেবল পায়ে পড়া বাকি ছিল আমার, তবুও রিজেক্ট করেছে। এরপর কি বন্ধুত্বটা থাকার কথা আদ্রি? তুমিই বলো। আরো কি ঘটেছে জানো আদ্রি? রক্তিম রাইমার বেস্ট ফ্রেন্ডকেও ঠিক সেই ট্রমাতেই ঠেলে দিয়েছে। ওর কাজই এটা, একের পর এক মেয়েকে নিয়ে কয়েকদিন খেলবে, তারপর শেষ, সব শেষ। ওই মেয়েটাকে একটা অন্ধকার জীবনে ঠেলে দিবে, এটাই ওর কাজ। তবুও বলছো তোমার জীবন নষ্ট হবে না আদ্রি, এখনো সময় আছে।
ওই লোকটার ভয়ানক জাল থেকে বেরিয়ে আসো আদ্রি। অদ্রিজা ছোট্ট শ্বাস ফেলল। মৃদু চাহনিতে একবার রক্তিমের দিকে তাকালো। মুখ চোখে তেমন কোনো ভাবাবেগ দেখা গেল না রক্তিমের। আগের মতোই হাসি রয়েছে মুখে। অদ্ভুত না লোকটা, নিজের সম্পর্কে এত এত কথা অথচ সে একটা কথাও বলছে না, বরং হাসছে। অদ্রিজা দ্বিধান্বিত চাহনি নিয়ে তাকিয়ে থাকতে রক্তিম চোখ টিপল তার দিকে তাকিয়ে, হেসেই বলল, নিজের জীবনটা ওদের মতো নষ্ট না করে মুক্ত হয়ে যান অদ্রিজা। বারবার বলছি আমি আপনাকে, পরে যাতে আপনি ওদের মতো এলোমেলো হয়ে কষ্টে না থাকেন সেজন্য বলছেন। আমায় ছেড়ে নিজের মতো থাকুন, মুক্ত হয়ে বাঁচুন। ছাদের দরজার কোণে দাঁড়িয়ে এতক্ষণকার রক্তিম, রাইমান আর অদ্রিজার সবগুলো কথা শুনলেন অদ্রিজার মা। মুখ চোখে তীব্র থমথমে ভাব নিয়ে রক্তিমের দিকে তাকিয়ে রইলেন তিনি। আম্মু, অদ্রিজার মায়ের মুখের কঠিন থমথমে ভাবটা কমল না, একটু পরিবর্তন ঘটল না তার মুখের চাহনির। অদ্রিজার দিকে ক্ষিপ্ত চাহনিতে তাকিয়ে বলে উঠলেন তিনি, এমন একটা ছেলেকে নিজের জন্য পছন্দ করেছিস তুই অদ্রি? এমন একটা ছেলেকে, মেয়েদের জীবন নষ্ট করে বেড়ানো যার অভ্যাস, তুই তাকে বিয়ে করেছিস? ভুল ভাবছো আম্মু। লজ্জা করছে না তোর? আবার মুখে মুখে কথা বলছিস তুই কোন সাহসে? একটা মাতাল মেয়ে বা ছেলেকে বিয়ে করেছিস? আমার তোর ওপর বিশ্বাস করাই উচিত হয়নি অদ্রি। আর এসব নিয়ে ভুল ভাবার তো প্রশ্নই আসছে না। ওকে আমি সেদিনই ড্রাঙ্ক অবস্থায় দেখেছি, আর রাইমার কথা অনুযায়ী ও সারাক্ষণই মদে ডুবে থাকে বোঝা যাচ্ছে। আর রাইমার জীবনটাও ও নষ্ট করেছে, তাও বলবি ভুল ভাবছি? তুমি শুনোনি আম্মু? রাইমা আপু নিজেই বললেন যে উনি কখনো রাইমা আপুকে ভালোবাসেননি, ভালোবাসিও বলেননি। ভালোবাসাটা রাইমা আপুর পক্ষ থেকে ছিল আম্মু। একটা ছেলেকে ভালোবেসে তাকে না পাওয়ার বেদনায় যদি রাইমা আপুর ট্রমায় চলে যান, তাহলে রক্তিমের কি দোষ? রাইমা আপুর প্রতি ওনার কোনো ফিলিংস নেই জেনেও যদি রাইমা আপুকে উনি ভালোবাসি বলতেন, এটা কি ঠকানো হয়ে যেত না আম্মু? আর ওই যে রাইমা আপুর বেস্ট ফ্রেন্ড তানিশা, তার সাথে রিলেশনে গিয়েছে, এটা রাইমা আপু রায়মান ভাইয়ার ভুল ধারণা। ওই ছেলেটাকে আমি মানব না তোর স্বামী হিসেবে। আমি চাই না একটা মাতালের সাথে তুই সংসার কর অদ্রি। আজ যদি ওই ছেলেটার সাথে তোর ছাড়াছাড়ি না হয় তো তুই জীবনের এক পর্যায়ে গিয়ে খুব পস্তাবি অদ্রি। আমি চাই না তুই জীবনের কোনো সময় কষ্ট পাস। আমি তোদের ডিভোর্সের ব্যবস্থা করব খুব শীঘ্রই। অদ্রিজার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন মুহূর্তেই। মাথা ফাঁকা ফাঁকা লাগলো। ঝাপসা চোখ জোড়া নিয়ে একবার মায়ের দিকে তো আর একবার রক্তিমের দিকে তাকালো সে। অদ্রিজার মায়ের কাছাকাছি দাঁড়িয়ে মুচকি হেসে বলল, ডিভোর্সটা 6 মাসের মধ্যে হয়ে যাবে আন্টি, অ্যাপ্লাই অনেক আগে করা আছে। অদ্রিজার মা অবাক হলো রক্তিমের কথা শুনে। ভ্রুজোড়া কুচকে নিয়ে তীক্ষ্ণ চাহনিতে রক্তিমের দিকে তাকাতেই রক্তিম আবারও বলল, আপনি সত্যিই বলেছেন আন্টি, অদ্রিজাকে কোনো এক সময় খুব করে পৌঁছাতে হবে। যদি আমার সাথেই থাকে ও কোনো সময় কষ্ট পাক। অদ্রিজার আগে হিংস্র চাহনিতে তাকালো রক্তিমের দিকে। এক মুহূর্তের জন্য মনে হলো মাকে বিয়ের পেছনে রহস্যটা বলে দেওয়া উচিত, কিন্তু পরক্ষণেই আমারও চুপ হয়ে গেল। মায়ের উপরের অভিমানটা রক্তিমের ওপর গিয়ে ভিড় করলো। জন্মালো সমুদ্র সমান ক্ষোভ। যখন তাকে তার জীবন থেকে তাড়ানোর এতই তাড়া, তবে বিয়েটা কেন করেছিল? কেন তার মনে ভালোবাসার অনুভূতির জন্ম দিল? কেন? অদ্রিজার রাগে কাঁপতে লাগলো। বিধ্বস্ত অবস্থায় তুলতুলে লতানো শরীরটা নিয়ে সেভাবে পড়ে রইল ছাদের মেঝেতে। রক্তিম হালকা হাসলো। অন্যদিনকার মতো অতটা চাঞ্চল্যকর ছিল না হাসিটা, হয়তো কিছুটা বেদনাও মিশ্রিত ছিল। অদ্রিজার সামনে এসেই হাঁটু গেড়ে বসলো সে। অদ্রিজার গালের লালচে ছাপগুলোতে আলতোভাবে হাত বুলিয়ে ফিসফিসিয়ে শান্ত গলায় বলল, আমি সরি অদ্রিজা, আমি এক্সট্রিমলি সরি। আমার প্রতি কেন এতটা বিশ্বাস আপনার? কেন তো বিশ্বাস করেন? ভালোবাসেন? আমার সাথে পথ চলা অনেক কাছের মানুষ আমায় এতটুকু বিশ্বাস করেনি অদ্রিজা, অথচ আপনি আমায় ঘৃণা করে বিশ্বাস করছেন। রাইমা আর তানিশাকে আমি ঠকাইনি, তা আপনি যতটুকু বিশ্বাস কর আমার কাছের বন্ধুটা ততটুকু করেনি। ভালোবাসেন আমায়? আপনি আমায় ভালোবাসলে আমি রাইমা কিংবা তানিশার মতো আপনাকে বলবো না আপনাকে নিয়ে আমার কোনো ফিলিংস নেই। তবে আমি আপনাকে আমার জীবনে জড়াতে পারবো না অদ্রিজা। আমি আবার একটা নারীকে ফিরিয়ে দিচ্ছি, আপনাকে ফিরিয়ে দিচ্ছি অদ্রিজা। ভালো থাকবেন,
এই অসহায় মানুষটি আপনার জীবনে অনেক কিছু কেড়ে নিয়েছে, তার জন্য ক্ষমা করে দেবেন। যে রাত থেকে ভুলে যাবেন প্লিজ। নতুন করে জীবনটাকে শুরু করবেন, নতুনভাবে বাঁচবেন। আমি আর কখনো আপনার সামনে আসবো না, দেখা করব না। আমি বলতে সহজ হবে তাহলে আপনার, বলুন। আপনি ফিরিয়ে দিলেও আমি আপনাকে ছাড়বো না রক্তিম, ভুলবো না। ছাড়তে বাধ্য আপনি অদ্রিজা। কথাটা গম্ভীর কণ্ঠে বলেই রক্তিম পা বাড়ালো। রক্তিমের সাথে তো একসাথে থাকা হবে না। তার মা যখন বলেছে তখন নিশ্চয়ই রক্তিম আর আদ্রিজার ছাড়াছাড়িটা হয়ে যাবে। মায়ের কঠিন নির্দেশনা সম্পর্কে তার অনেক আগে থেকে ধারণা আছে। এই কঠিন নির্দেশনাও ভাঙা যেত যদি রক্তিম তাকে ভালোবাসত। কিন্তু মায়ের আদেশ না মেনে কার কাছেই বা যাবে সে? রক্তিম তো নিজেই এই সম্পর্ক ভাঙার দায়িত্ব নিয়েছে। টলমলে চাহনিতে চারিপাশে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা লোকের দিকে তাকালো অদ্রিজা। মাথাটা ঘুরিয়ে উঠল যেন এক মুহূর্তের জন্য। ঝাপসা হয়ে আসলো দৃষ্টি। মস্তিষ্ক কেবল একটা কথাই ভাবতে লাগলো। তার মা যখন বলেছে ছাড়াছাড়ি হবে, তখন ছাড়াছাড়ি হয়েই যাবে। শরীরটা নেতিয়ে আসলো এবার। বুঝতে পারলো ধীরে ধীরে সে জ্ঞান হারাচ্ছে। জ্ঞান ফেরার পর তখন চোখ খুলল অদ্রিজা। তখন বিকাল, আকাশের সূর্য ডুবো। জ্ঞান ফেরার পর থেকেই রক্তিমকে 1000 বার কল দিয়েছে সে। নিজের নাম্বার থেকে কল ঢুকছে না দেখেই অত্রিয়ার মোবাইল থেকে কল দিল। প্রথমবার রিসিভ করেই গম্ভীর গলায় ওপাশ থেকে পুরুষালী গলায় বলল কেউ হ্যালো। এরপর যখন অদ্রিজা কথা বলল তখন সাথে সাথেই কল কেটে গেল। বিছানার ওপর প্রেগনেন্সি রিপোর্টে স্পষ্ট লেখা পজিটিভ। অদ্রিজা বার কয়েক শ্বাস ফেলল সেই রিপোর্টটার দিকে তাকিয়ে। নিজের ভেতরে কেমন অদ্ভুত অনুভূতি কাজ করছে তার। অনুভূতিটা সুখের কি দুঃখের জানা নেই তার, তবে হাত পা কাঁপছে সেও মা হবে কথাটা ভেবে। হাত পা ঘেমে উঠেছে ইতোমধ্যেই। হৃদয়ের স্পন্দনটা দ্রুত বাড়ছে সময়ের তালে তালে। অদ্রিজা জোরে জোরে শ্বাস ফেলে রিপোর্টটা হাতে নিল। ডান হাতটা মুহূর্তেই গিয়ে নিজের পেটের ওপর স্থির হলো। বিশ্বাসই হলো না তার ভেতরে একটা প্রাণ আছে যে ক্রমশ বেড়ে উঠছে তার ভেতরে। অদ্রিজা হাসলো। অবিশ্বাস্য চাহনিতে অত্রিয়ার দিকে তাকালো। খুশিতে চকচক করা চোখ মুখ নিয়েই সন্দেহী কণ্ঠে বলল, এই রিপোর্টটা সত্যি অত্রি? আমিও মা হব? আমি কনসিভ করেছি সত্যি সত্যি অত্রি? অত্রিয়া টলমলো চোখে তাকিয়ে রইল বোনের দিকে। সেই দিনের পর 1.5 মাস হলো সে তার বোনকে একটুও হাসতে দেখেনি। সারাক্ষণ একটা রুমে নিজেকে বন্দি করে রেখেছিল। বল না, সত্যি আমি মা হচ্ছি অত্রি? রিপোর্টটা কি ঠিক? অত্রিয়া এবার কেঁদেই দিল বোনের পাগলামো মাখা প্রশ্ন শুনে। দুবাই এগিয়ে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল অদ্রিজাকে। পরক্ষণে গালে হাত রেখে বলে উঠল। অদ্রিজা চাপা হাসল। নিজের পেটের ওপর 2 হাত রাখতে প্রশান্তিতে ছেয়ে গেল নিজের ভেতরটা। নিজের ভেতরের ছোট্ট প্রাণটাকে অনুভব করেই যেন শিহরণ বইল নিজের ভেতরে। আমি মা হতে চলেছি, এটা সত্যি বিশ্বাস হচ্ছে না আমার অত্রি। আমার কেমন একটা ফিল হচ্ছে। অদ্রিজা হালকা হাসলো। চোখ জোড়া শুরু করে দরজার আড়ালে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখেই দৃষ্টি সুচালো হলো। কঠিন কণ্ঠে বলে উঠল সঙ্গে সঙ্গে, তুই ওনাকে সরে যেতে বলো এখান থেকে প্লিজ। অফিস থেকে অগোছালো রক্তিম বাসায় ফিরেই ব্লেজারটা ছুঁড়ে রাখলো সোফার এক কোণে। সুইটহার্ট, আমরা কালকের ফ্লাইটে দেশে বাইরে শিফট হচ্ছে। তুমি যাওয়ার জন্য প্রস্তুত তো? ছেলে মেয়ে সবাইকে রেখে যেতে মন চাইছে তো তোমার? যদি না চাও তবে তুমি থাকতে পারো, আমি একাই যাবো না হয়। ধুর, তোমায় ছাড়া আমি কি করে থাকবো জান? জানকে ছাড়া কি বাঁচা যায় দাদু ভাই? তুমি তো আমার কলিজা, তোমায় ছাড়া কি করে থাকবো আমি? রক্তিম হালকা হাসলো। সুইটহার্টকে ছেড়ে দিয়ে পাশ ফিরে তাকালো। 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরেই চোখ বন্ধ করলো সে। বার কয়েক শ্বাস ফেলেই ব্যথিত নয়নে তাকালো সুইটহার্টের দিকে। বলল, সৃষ্টিকর্তা আমার ভাগ্যের সবটুকু ভালোবাসে এভাবে কেড়ে নিয়েছে, মোটেই ভালো করেনি। আমার ভাগ্যে কি এতটুকু ভালোবাসা লেখা যেত না সুইটহার্ট? সে ছোটবেলা থেকে সৃষ্টিকর্তা আমার প্রতি অন্যায় করে এসেছেন। না আমি বাবার ভালোবাসা পেয়েছি, আর না তো মায়ের। আর এখন যখন নিজের প্রিয় কাউকে ভালোবাসলাম, খুব করে চাইলাম, তখনও সৃষ্টিকর্তা আমার ভাগ্যে তাকে রাখেননি। কেন বলো তো? আমি বোধহয় আর বেশি দিন থাকবো না অত্রি। খুব বেশি দিন আর তোমার দেখা হবে না অত্রি। আমি ক্ষমা করে দিও, তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। আমি ক্ষমা প্রার্থী। আদৌ কি ক্ষমা আমার যোগ্য? তোমার ভালোবাসাকে এইভাবে তীব্র আঘাত দিয়ে ফিরিয়ে দিয়েও ক্ষমাটা আমার প্রাপ্য নয় অত্রি।
তবুও চাইছে। আমি যে অসহায় অদ্রে, আমার অনিশ্চিত জীবনে তোমার জড়াতে যে পারবো না, আমি পারবো না। সুইটহার্টের চোখ জোড়া বেয়ে এবার গড়িয়ে পড়ল পানি। রক্তিমের দিকে এক অশ্রুসিক্ত চোখ নিয়ে তাকিয়ে রইলেন তিনি। তুই মা হয়ে যাচ্ছিস আর আমায় জানালি না দ্রিজা? মানছি তোর প্রাক্তনকে আমি ভালোবাসি, তাই বলে তুই আমার থেকে ফুপি ওর খবরটা চেপে যাবি? এই অধিকার কিন্তু তোর নেই দ্রিজা, একদম নেই। অদ্রিজা রুমের ভেতরে থেকেই মাথা তুলে দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে পর্যবেক্ষণ করলো। মুখে চকচকে হাসি স্পষ্ট। ভালোভাবে খাচ্ছিস না তুই? কেমন শুকিয়ে গেছিস, চোখের নিচে বেশ কালি পড়েছে। দ্রিজা, আমি আসাতে খুশি হসনি তুই? অনেক বেশি বিরক্ত? তোর প্রাক্তন আসলে নিশ্চয়ই অনেক বেশি খুশি হতিস, তাই না? অদ্রিজার নজর ক্ষিপ্ত হলো। প্রথমত দিহান আমার প্রাক্তন নয় নেহা। তোকে দেখা মাত্রই ভীষণ আনন্দিত হয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আসলে বিরক্ত লাগছে। আর হ্যাঁ, তোকে কে বলেছে আমি মা হচ্ছি? কি সব আজাইরা কথা বলছিস? নেহা ছোট্ট শ্বাস ফেলল। অদ্রিজার মানসিক অবস্থা সম্পর্কে বাসায় ঢুকতেই অত্রিয়া বলে দিয়েছিল। কথায় কথায় ইদানিং রাগ করে, মাথা গরম হয়, তাই অদ্রিজার বলা এতগুলো কথাও মিষ্টি হাসলো সে। রক্তিম ভাইয়ার চিঠি দ্রিজা, ভাইয়া যাওয়ার আগে দিয়েছিল, আমাকে পড়তে নিষেধ করেছিল, পড়িনি। ভাষটা যেভাবে দিয়েছিল সেভাবেই আছে। আমার দায়িত্ব ছিল চিঠিটা পৌঁছে দেওয়া। আমি জানি রক্তিম আমায় ইচ্ছে করেই দূরে সরিয়ে দিয়েছে, ইচ্ছে করেই আমার বারংবার কষ্ট দিয়েছে, ইচ্ছে করেই আমার সামনে বারবার খারাপ সাজার চেষ্টা চালিয়েছে। আমি জানি তুই এইসব কিছুর পেছনে থাকার কারণটা জানিস, কিন্তু তাও বলবি না, তাই তো? কারণ রক্তিমের কাছে তুই প্রতিজ্ঞাবদ্ধ, তাই না? প্রমিস করেছিস ওনাকে, ঠিক আছে, বলতে হবে না। তবে আজ আমায়ও একটা প্রমিস করতে হবে নেহা। করবি? যেভাবে সততার সাথে রক্তিমকে দেওয়া প্রমিসটা রক্ষা করেছিস, সেভাবে আমাকে দেওয়া প্রমিসটাও রক্ষা করবি তো? বল কি প্রমিস? আমি মা হচ্ছি, এই বিষয়টা কাউকে বলতে পারবি না। রক্তিমকে তো কোনোদিনই জানাতে পারবি না, প্রমিস কর। কোনোদিন কাউকে জানাবি না এই কথাটা। রক্তিমকে তো নয়, প্রমিস কর। নেহা অনেকক্ষণ চুপ থাকলো। প্রমিসটা করা উচিত কি অনুচিত তা বুঝে না উঠেই মনের সাথে অনেকক্ষণ যুক্তি করলো। অবশেষে মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, প্রমিস। ভালো আছো অদ্রি? তোমায় অদ্রি বা তুমি বলে সম্বোধন করার বিশেষ কোনো উদ্দেশ্য নেই। প্রথম থেকে মস্তিষ্ক তোমার অদ্রি হিসেবে চিনে এসেছে, তাই মনে হলো অদ্রি বললে মনে শান্তি মিলবে। সে না হয় বাদ দাও। আমার প্রতি কি অনেক বেশি রাগ, ক্ষোভ, ঘৃণা, অভিমানও কি আছে? হয়তো। কেন আমার প্রতি তোমার এতটা রাগ, ঘৃণা, অভিমান? কেন ভালোবাসলে আমায়? প্রথম থেকেই তো তোমায় বারংবার বলেছি আমি নামক যুবকটাকে তোমার জীবনে জড়াবে না। শোনোনি কেন? ভুগছো এখন? বেশ করে তো ভুগছ। নিজেকে ইদানিং সেলফিশ মনে হয় খুব। তোমার সুখটুকু না কাটলে বোধহয় পারতাম আমি। তবু ওই যে নিয়তি আমাকে দিয়ে তোমার প্রাপ্য সুখ পাওয়া পছন্দ করেনি। আমায় ক্ষমা করো অত্রে। তোমার চোখ জোড়ার সে বিষাক্ত ঘৃণিত চাহনি নিয়ে বেঁচে থাকা দায়। নিঃশ্বাস নেওয়া ভীষণ কঠিন। অত্রে, নিয়তিকে কি পাল্টানো যায়? বদলানো যায় না আমার জীবনের নিয়তিটাকে? কে জানে, যদি নিয়তি না বদলায় তবে কি কবু দেখা হবে আর? কাছ থেকে, খুব কাছ থেকে দেখতে পারবো তোমায়? সে কণ্ঠটা শোনা হবে তো আর? অজুহাতে কাছে আসা হবে তোমার? আমি জানি না, কিচ্ছু জানি না। শুধু এটুকু জানি আমি তোমার থেকে সরে যাচ্ছি, অনেকটা দূরে সরে যাচ্ছি। যদি কোনোদিন ফিরে আমি আগের মতো ভালোবাসবে না, আর যদি না ফিরে তবে নিশ্চয় ভুলে যাবে আমায়। অদ্ভুত বিষয় কি জানো, রক্তিম চিরকাল চেয়েছে মানুষ তাকে ভুলে যাক। মানুষের স্মৃতির পাতায় কোনোদিন যাতে রক্তিম নামক মানুষটা না থাকে। কিন্তু তোমার বেলাতে এসে আমার যত অভিমান, কেমন বাচ্চা বাচ্চা মনের মতো কান্না পাচ্ছে। তুমি আমি ভুলে যাবে ভেবে, ভালোবাসবে না ভেবে বিষাদে ভরে যাচ্ছে আমার মনটা। কেন জানো? উত্তরটা তোলা থাক। কোনো একদিন যদি নিয়তি আমায় উত্তরটা দেওয়ার সুযোগ দেয়, অবশ্যই আমি জানিয়ে দেবো তোমায়। ভালো থেকো, তার খেয়াল রেখো। তাকে আমার মতো বাঁচতে দিও না প্লিজ। আমি জানি তুমি তাকে আগলে রাখবে। আমি না থাকলে আমার শূন্যতাটাও বুঝতে দিবে না। কি তাই তো? প্রমিস? অদ্রিজা স্তব্ধ হয়ে চেয়ে রইল লাল রাঙা কাগজটার গুটি গুটি কালো কালির লেখাগুলোর দিকে। কেমন উদ্দেশ্যহীন লেখা। চিঠির শুরুতেই তাকে কিছু দিয়ে সম্বোধনও করেনি। অদ্ভুত। চিঠির ভেতরে লেখাগুলো বেশ অস্পষ্ট, তবে শেষের দিকের লাইনগুলো বুঝতে তেমন একটা বেগ পেতে হলো না। সৃষ্টিকর্তা এত কেন নিষ্ঠুর বুঝে উঠল না সে। মন প্রাণ দিয়ে এত চাওয়ার পরেও রক্তিম কী করে জেনে গেল প্রেগনেন্সির খবরটা? বুঝে উঠল না অদ্রিজা।
আজ অনেক দিন পর অত্রিয়া আর নেহার জোড়াজুড়িতে সেই অন্ধকার সেতে সেতে রুম থেকে বেরিয়ে এলো অদ্রিজা। এলোমেলো হয়ে বেরিয়ে গেল পার্ক থেকে। মহিলাটা অদ্রিজার সামনে এসে মিষ্টি হেসে বলল, কেমন আছেন? আচ্ছা, রক্তিম স্যার কবে ফিরবেন? দুঃখিত খালা, ওনার সাথে আবার কথা হয় না, তাই জানিও না। মহিলা আর কথা বাড়ালো না, স্পষ্ট জবাবেই বোধহয় চুপসে গেল। পা বাড়িয়ে সেখান থেকে চলে যেতেই অদ্রিজা বেশ কিছুক্ষণ চুপ থাকলো। কিছু একটা ভেবেই নেহার দিকেই তাকালো। গম্ভীর গমগমে কণ্ঠে দ্রুত বলল, কল দে। নেহা ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ল, মানে কাকে কল দিব? রক্তিম নামে তোর যে ফুপাতো ভাই আছে তাকে ভিডিও কল দে দ্রুত। নেহা নিরাশ চাহনিতে তাকালো কয়েক সেকেন্ড, তারপর কল দিয়েই মোবাইলটা হাতে নিয়ে ধরল। ওপাশ থেকে কল রিসিভ করতেই ফোনের মসৃণ স্ক্রিনে ভেসে উঠল রক্তিমের ঘুম ধরানো ফোলা মুখ। চোখ ধরা বন্ধ রেখেই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে মোবাইলটা ধরে রাখল সে। কানে ইয়ারফোন গোজা। নেহা কি বলবে তার অপেক্ষাতে থেকেই চোখ বন্ধ করে রাখল সে। অনেকক্ষণ পরও যখন নেহা কিছু বলল না, তখন রক্তিম চোখ বন্ধ রেখে নিজেই ঘুম চড়ানো কণ্ঠে বলল, কিরে কল দিলি কেন ওই সময়? নেহা ফোনের স্ক্রিনে তাকিয়েই রইল, মৃদু গলায় বলল, দ্রিজা তোমার সাথে কথা বলবে, কথা বলো দ্রুত। আমার সাথে হঠাৎ কথা বলতে চাইছেন যে অদ্রিজা? কি ব্যাপার বলুন তো? প্রেম পড়ে গিয়েছেন সেটা জানাতে, নাকি ভালোবাসেন তা জানাতে? অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসল। নেহার থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে নিজের হাতে ধরল। ক্ষিপ্ত গলায় কঠিন নজরে রক্তিমের মুখপানে তাকিয়ে বলে উঠল, একদমই নয়, আমি আপনাকে ভালোবাসি না, বাসি না ভালো আমি আপনাকে। একটা সময় হয়তো বলেছি ভালোবাসি, এটা ভ্রম ছিল আমার, আমার জীবনের শ্রেষ্ঠ ভ্রম। আর হ্যাঁ, এসব ফালতু রিজনে আমি আপনার সাথে কথা বলতে চাইবো না কখনোই। তাহলে প্রথমত, আপনি দেশ ছেড়ে চলে গিয়েছেন এটা জানানোর জন্যই চিঠি পাঠিয়েছেন নেহাকে দিয়ে, তাই না? কি দরকার ছিল এসব ফর্মালিটি করার? কি দরকার? দ্বিতীয়ত, আমি আপনার কথায় আমার সন্তানকে ভালো রাখবো আশা করলেন কি করে আপনি? আমি আমার সন্তানকে নিজের বিবেক বোধ নিয়েই বেশ ভালোভাবে বড় করব। আপনার কোনো প্রয়োজন নেই, কোনো না। সবচেয়ে বড় কথা কি জানেন? আপনি একটা সন্তানের বাবা হওয়ার যোগ্যই না। হয়তো সেই ভয় পেয়ে পালিয়ে গেলেন চুপি চুপি। হাস্যকর। এনিওয়েজ, জাস্ট এই কথাগুলো বলার ছিল আমার, না বলে শান্তি হতো না। রক্তিম মুচকি হাসল, দাঁত কেলিয়ে হেসে ঠোঁট বাঁকিয়ে বলল, কে জানে, হয়তো সেই ভয় নয়, সেই ভয়কে জয় করতে পালিয়ে আসলাম চুপি চুপি। এনিওয়েজ, এবার শান্তি পেলেন? শান্তি হয়নি? আরও কিছু বলবেন? বলে ফেলুন, যত খুশি রাগ ছাড়ুন। আপনার রাগী ফেসটা দেখতে ভালোই লাগছে আমার, ইচ্ছে হচ্ছে তাকিয়ে থাকে। এতটা সুন্দর কেন আপনি? ভাবতে অবাক লাগে আপনার মতো এক সুন্দরী কন্যা আমায় ভালোবাসে। কিভাবে পসিবল? অদ্রিজা বিড়বিড় করলো কিছু, দ্রুত কল রেখে নেহার হাতে ধরিয়ে দিল মোবাইলটা। রক্তিমকে ইচ্ছে মতো মনে মনে দোষারোপ করেই ক্ষান্ত হলো না সে। কঠিন কণ্ঠে শোধালো নেহাকে, নেহা, এই জঘন্য ঘৃণ্য লোকটাকে বলে দিবে আমি তাকে ভালোবাসি না। ওনার মতো একটা মানুষকে ভালোবাসা যায় না নেহা। উনি একটা নিকৃষ্ট মানুষ। ওনার মন বলতে কিছু আছে নাকি আদৌ? আর ওইসব নিকৃষ্ট মানুষকে ভালোবাসবো আমি? পসিবলই না। বেশ কিছুদিন পর জল জল করছে সেই আননোন নাম্বারটা। আজ বেশ কয়দিন হলো এই নাম্বারটা থেকে কল এসেছে। সে একবারও রিসিভড করেনি, কিন্তু এবার বিস্তর কৌতূহল জমল। বেশ কয়েকবার কল দেওয়ার পরই হাতে মোবাইল তুলল অদ্রিজা। ক্লান্ত চাহনিতে নাম্বারটা দেখেই বুঝল নাম্বারটা দেশীয় নয়। অদ্রিজা ক্লান্তি নিয়ে নিঃশ্বাস ফেলল। কল রিসিভ করে রাশবাড়ি গম্ভীর কণ্ঠে বলে উঠল, হ্যালো। কেমন আছেন? অদ্রিজা থমকালো। কণ্ঠটা শুনে বুঝতে বাকি রইল না মানুষটাকে। সঙ্গে সঙ্গেই চোখ মুখ কঠিন হলো, কপালে ফুটে উঠল গভীর ভাঁজ। তীব্র বিরক্তি নিয়ে কল কাটতে যাবে, ঠিক তখনই ওপাশের মানুষটা আবারও বলল, খবরদার কল রাখবেন অদ্রিজা, অনেক কষ্টে কল আপনাকে পেয়েছে। আজকে কতদিন ধরে কতবার কল দিয়েছে খবর আছে আপনার? কোনো দরকার আছে? নিশ্চয় এতবার যখন কল দিচ্ছে, কিন্তু আপনি তো আপনি, তাই না? কি দরকার? আপনার সাথে কোনো দরকার থাকবে বলে তো মনে হচ্ছে না। রক্তিম হালকা হাসলো বোধ হয়। বেশ কিছুটা সময় চুপ থেকেই হালকা কাশলো, জড়ানো কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে একবার দেখতে চাই, সুযোগ দিবেন প্লিজ? একবার আপনার মুখটা দেখব প্লিজ, একবার ভিডিও কল দিব। একদমই না। মাঝরাতে এসে বলে বিরক্ত করছেন একটা মেয়েকে, লজ্জা করছে না? রাখছি। এই না, রাখবেন না, আরেকটু কথা বলি প্লিজ।
অনেকদিন হলো আপনার সাথে কথা বলা হয় না। অনেক দিন আপনার চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দেওয়া হয়ে ওঠে না। অনেকদিন আপনার ঘুমন্ত মুখটা দেখা হয় না। খুব অভাবোধ করছি আপনার, খুব। আজ খুব ইচ্ছে হচ্ছে আপনাকে একবার জড়িয়ে ধরি। আপনার কপালে ঠোঁট ছুঁয়ে এক অপ্রত্যাশিত শব্দ মুখ দিয়ে আওড়াতে ইচ্ছে করছে ভীষণ। আপনার খোলা ঝুলে মাতাল হতে বড্ড ইচ্ছে হচ্ছে। আপনার ঠোঁট একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে। আমি খুব খারাপভাবে আজ আপনাকে মিস করছি অত্রেজা। আপনার কোমর জুড়ে কিছুটা সময় মুখটা কাঁধে ভর দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আপনাকে উপলব্ধি করতে ভীষণ মন চাইছে। একবার আপনার মুখটা দেখতে ইচ্ছে হচ্ছে ভীষণ, ভীষণভাবে। অদ্রিজা কেঁপে উঠল কথাগুলো শুনে। রক্তিমের গলা ভীষণ রকম শীতল ঠান্ডা। এর আগে এতটা শীতল নিচু কণ্ঠে রক্তিম তার সাথে কথা বলেছে কিনা মনে পড়ে না। কয়েক মিনিট নিশ্চুপ থেকেই বলে উঠল সে, আমার ঘুম পাচ্ছে মিস্টার রক্তিম। মাঝরাতে আপনার এইসব ফালতু কথা শোনার সময় নেই আমার, রাখছি। অদ্রিজা কল রাখার আগে রক্তিম আবারও বলল, আজ আমায় এতটা অবহেলা করা আপনার উচিত হচ্ছে না অদ্রিজা। আপনি বলুন, উচিত হচ্ছে? এতটা আকুতি মিনতি করার পরও কেন এই ব্যবহার? পরে নিজেকে ক্ষমা করতে পারবেন তো? মানে? রক্তিম হাসল, ঠোঁট চেপে বলল, কিছুই না। যদি আর কোনোদিন আমার সাথে আপনার কথা না হয়, তবে নিশ্চয়ই কোনোদিন ভাববেন একটা যুবক আপনার মুখ দেখার জন্য ছটফট করেছে। বোধহয় তার চোখে বানিয়েছিল কথাগুলো শুধানোর সময়। আপনি তার আকুতি মিনতি কত সহজে প্রত্যাহার করলেন। আর যদি আবার দেখা হয়, আবার কথা হয়, তবে সুদে আসলে ফেরত পাবেন আপনি সবটা, সবটাই। অদ্রিজা হাঁসফাঁস করল। রক্তিমের কথাগুলো মস্তিষ্কের ভেতর ঘুরতেই দ্রুত কল রাখলো অদ্রিজা। তখন গ্রীষ্মকালের পুরো দাপট। মাথার উপর সূর্যটা তির্যকভাবে আলো ফেলছে। রোদের উত্তাপে পুরো শরীর ঘেমে চুপসে গেল কয়েক মুহূর্তেই। পরনের জামাটা সেই ঘামে লেপ্টে গেল শরীরে। কয়েক মুহূর্ত অপেক্ষা করার পর কোনো রিক্সা না পেলেও তার ক্লান্ত ভারী শরীরটার সামনে এসে দাঁড়ালো বেশ চকচকে কালো রঙের একটা গাড়ি। আকস্মিক কারটা নিজের সামনে আসাতে বিস্ময় নিয়ে তাকালো অদ্রিজা। বার কয়েক জোরে জোরে শ্বাস ফেলে ভ্রুজোড়া কুচকে নিয়ে তাকাতেই গাড়ির গ্লাস নামলো। তৎক্ষণাৎ গাড়ির ভেতর থেকে যে মুখটা ভেসে আসলো সেই মুখটা দেখার জন্য যেন একেবারেই প্রস্তুত ছিল না অদ্রিজা। না চাইতেও লোকটার মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল অদ্রিজা। বেশ অনেকদিন পর এই লোকটাকে দেখছে সে। মাসখানেক আগে কোনো এক রাতে সেই কল করা, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কিছু কথা বলা, ব্যাস। তারপর তো আর কথা হয়নি। তারপর আর কল আসেনি। তারপর আর মিস করেছে বলে কোনো আবেদনও জানায়নি সে মানুষটা। অদ্রিজা হতাশ হলো। মিনমিনে চোখে রক্তিমের ভারী চাহনির দিকে তাকালো। মুহূর্তেই রক্তিম চোখ টিপল। মুখে ফুটে উঠল বাঁকা হাসি। অদ্রিজা ফুঁসে উঠল। গা জ্বালানো রাগটা এবার ধাও ধাও করে জ্বলে উঠল শরীর মন উভয়ে। রক্তিমের থেকে চোখ সরিয়ে দ্রুত কয়েক পা এগিয়ে গেল। তাতে অবশ্য বিশেষ লাভ হলো না। রক্তিম গাড়িটা এগিয়ে আবারও অদ্রিজার সামনে রাখল। মুচকি হেসেই বলে উঠল, লাভ নেই। এই উত্তপ্ত দুপুরও রিক্সা পাবেন না। তার থেকে ভালো আপনাকে একটা সীমিত আকারে অফার দেওয়া হচ্ছে। গাড়িতে উঠে পড়ুন, ফ্রিতে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। লাগবে না। আপনার জন্য না হলেও আমার বেবির জন্য লাগবে। উঠুন খুব দ্রুত। অদ্রিজা তাতে দাঁত চেপে তাকালো। চমৎকার, কত সহজেই এখন আমার বেবি বলছে। যেই কিনা সন্তানের নিশ্চয়তার সংবাদ শুনেই পালিয়েছিল, সেই হঠাৎ 1 মাস পরে সে এত নির্দ্বিধায় সন্তানের অধিকার দেখাচ্ছে। অদ্রিজা বাহবা দিয়েই বলে উঠল, বাহ, আপনাকে না দেখলে জানতামই না একজন সন্তানের আদর্শ বাবা কেমন হতে পারে। জানলেন যখন গাড়িতে উঠে পড়ুন, নয়তো মুখ হাত পা বেঁধে কিডন্যাপ করে নিয়ে যাব, বলে দিলাম। কি সমস্যা আপনার? রক্তিম ভ্রু বাঁকিয়ে চাইল। অদ্রিজার দিকে ঝুঁকেই কানের সামনে ফিসফিসিয়ে বলে উঠল, 1 মাস আগে সে রাতে বলেছিলাম তো, যদি আবার দেখা হয় তাহলে সুদে আসলে সবটা ফিরিয়ে দেব, সবটাই। যতটা যন্ত্রণা আমি পেয়েছি, যতটা কষ্ট পেয়েছে, ছটফট করে মরেছে, ঠিক সেভাবেই সবটুকু আপনাকে ফেরত দেব। ছাড়খাড় করে দেব আপনার জীবন। নাও গেট রেডি ফর দিস অদ্রিজা। ছাড়খাড়? ছাড়খাড় করতে বাকি কি রেখেছেন? যার জীবন একবার তছনছ করেই দিয়েছেন, তাকে আবার নতুন করে আর কি ছাড়খাড় করবেন আপনি? রক্তিম হেসে উঠল। ফিসফিসিয়ে আবারও বলল, ধরুন ভিন্ন উপায়ে আপনাকে শেষ করব। হ্যান্ড ইউ নো হোয়াট, এবারও আমার প্ল্যানটা চমৎকার রূপে আপনার উপর কাজ করবে। মিলিয়ে নেবেন। মানে? কিছু না, গাড়িতে উঠবেন কি উঠবেন না। এই উত্তপ্ত রোদে দাঁড়িয়ে থেকে ঘেমে একাকার হয়ে আমার লিটল কিডের কিছু হলে আপনি রেহাই পাবেন না। জাস্ট ইরিটেটিং।
ও আমার সন্তান, আমার। তার ভালো খারাপ আমি জানি, আমি বুঝি, আপনার থেকেও ভালো বুঝি। পথ ছাড়ুন, আমার যেতে হবে আমায়। রক্তিম পথ ছাড়ল না, সেভাবেই দাঁড়িয়ে রইল অদ্রিজার সামনে। অদ্রিজা চোখে মুখে তীব্র বিরক্তি নিয়ে কয়েক সেকেন্ড রক্তিমের দিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। রক্তিম আবারও তার পথ আগলে দাঁড়ালো। মুখে চোখে তখন তার তীব্র রাগ দৃশ্যমান হলো। অদ্রিজার ডান হাতটা নিজের হাতে চেপে ধরে বলে উঠল, আমাকে এড়িয়ে যাওয়ার সাহস কী করে হয় আপনার? কি করে? প্রত্যেকবার ছাড়া পেয়ে যাবেন ভাবছেন? 1 মাস আগে আমি আপনার থেকে অনেক দূরে ছিলাম বলে আমার যাওয়া প্রত্যাহার করাতেও আমি আপনাকে কিছু বলিনি। চাইলে আপনাকে লোক দিয়ে ধরে বেঁধে রেখে ভিডিও কলে আপনার মুখটা দেখে নিতে পারতাম, করিনি। কিন্তু এখন করব। লাস্ট বার বলছি, যাবেন কি যাবেন না? যাবো না, হাত ছাড়ুন এবার। রক্তিম ছাড়ল না হাতটা, বরং আরও জোরে চেপে ধরল হাতটা। নরম তুলতুলে হাতটা মুহূর্তেই ব্যথায় তরতর করে উঠল অদ্রিজার। সেই ব্যথার দাপটেই অদ্রিজার মুখ চোখের চাহনির পরিবর্তন ঘটল দ্রুত। রক্তিম হাসল, হাতটা ছেড়ে দিয়ে 2 হাত দিয়ে কোলে তুলে নিল অদ্রিজাকে। আকস্মিক কোলে তুলে নেওয়াতে প্রথম 2-1 সেকেন্ড বুঝে না উঠল, পর মুহূর্তেই হাত পা ছুড়ল অদ্রিজা। নিজেকে রক্তিমের বাহুদূর থেকে ছাড়ানোর বিস্তর চেষ্টা চালিয়েও লাভ হলো না তার। রক্তিম তাকে কোল থেকে নামালো না, দাঁতে দাঁত চেপেই বলে উঠল সে, আপনার সাহস কি করে হয় আমাকে কোলে তোলার? নামান আমায়, নামিয়ে দিন আমায় রক্তিম, নয়তো ভালো হবে না। রক্তিম বাঁকা হাসলো। সেই হাসিটা দেখে গা জ্বালা করলো অদ্রিজার। তীব্র রাগ নিয়ে হাত পা ছুঁড়েই তীব্র গলায় বলল, নামিয়ে দিন রক্তিম, ভালো হবে না। রক্তিম ভ্রু নাচিয়ে বলল, তাই নাকি? তো কি করবেন? কি করবেন আমার? মেরে ফেলবো, খুন করে ফেলবো আপনার মতো অসহ্য একটা লোককে। উফ, বিরক্ত লাগে আমার আপনাকে, চরম বিরক্ত। কবেই খুন হয়েছে আমি আপনার হাতে? খুন হওয়া মানুষকে আরো খুন করতে চান বুঝে? অদ্রিজা কিছু বলল না, থমথমে মুখ চোখ নিয়ে বাইরের রাস্তায় তাকিয়ে রইল। রক্তিম নামক মানুষটার প্রতি রাগ। রক্তিম যখন গাড়ি থামালো তখন চারিদিকে অন্ধকার। রাস্তার ল্যাম্পপোস্টগুলো সবে মাত্র চলে উঠছে। ক্লান্ত শরীরটার ক্লান্তিতে গাড়ি চালানোর মাঝে কখন যে চোখে ঘুম নামলো বুঝেই ওঠেনি অদ্রিজা। গাড়ি থামানো মাত্রই ঘুমটা ভাঙল তার। সদ্য ঘুম ছাড়া ফোলা চোখ নিয়ে গোধূলির আকাশে এক নজর তাকেই অদ্রিজার মুখ চোখ তেতো চাহনি ফুটল। শরীরটা বড্ড বেশি ক্লান্ত অনুভব হলো। গাড়ির সিটেই চোখ জোড়া বন্ধ করে ঘুমিয়ে পড়তে পারলেই যেন ঢের ভালো হতো। তবুও ক্লান্ত শরীরটাকে আরও কিছুটা মানিয়ে নিয়ে গাড়ির বাইরে নজর ফেলতেই আকাশ সম বিরক্তি নিয়ে কপাল কোঁচকাল। তার বাসার সামনে গাড়ি থামায়নি রক্তিম। রক্তিমের বাসার সামনে এসেই থেমেছে। চটচটে বিরক্তির ভাব স্পষ্ট ফুটিয়ে অদ্রিজা বলল, এখানে কি হলো এটা? আমি বাসায় যাব। রক্তিমের ভাবলেশীন উত্তর, বাসায় তো এনেছে, আশ্চর্য। সমস্যা কি আপনার? এমন কেন করছেন? রক্তিম পাত্তা দিল না তার বিরক্তির। তার গম্ভীর দৃষ্টিটাকে একটু অমূল্য না দিয়ে উপেক্ষা করলো চমৎকার হাসি দিয়ে। মুখের খোঁচা দাড়িটাই গাড়ির ছোট্ট আয়নায় দেখতে দেখতে হাত বুলানো। মুখে চমৎকার হাসিটা ছাপিয়ে এবার ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত রকম হাসলো। অদ্রিজার দিকে তাকিয়ে সে হাসিটা আরও বাঁকিয়ে গভীর নয়নে তাকালো। সেই নজরেও মুখের বাঁকানো দুষ্টু হাসির ঝলক স্পষ্ট। ভ্রু নাচিয়ে বলে বসল, কেমন করছো অদ্রি? উপস, অদ্রিজা। অদ্রিজা ভেতরে থাকা চলন্ত রাগটা দেখাতে চেয়েও থেমে গেল। শরীর বড্ড ক্লান্ত। এই লোকটার সাথে কথা বলে বেশ একটা লাভ হবে বলে মনে হলো না তার। ক্লান্ত ভারী শরীরটা নিয়ে গাড়ি থেকে নেমে পড়তেই রাস্তার এপাশে গিয়ে বুকে হাত গুজে দাঁড়ালো। আপনার বিশ্রামের প্রয়োজন অদ্রিজা, চলুন ঘুমাবেন। অদ্রিজা ঘুমো ঘুমো চোখ নিয়ে তাকিয়ে রইল রক্তিমের দিকে। হাই তুলেই বুকে হাত গুজে আগের মতোই দাঁড়ালো। শক্ত গলায় বলল, বাসায় গিয়ে ঘুমাবো। তো আমি কি আপনাকে রাস্তায় ঘুমিয়ে পড়তে বলেছি অদ্রিজা? চলুন বলছে, ঘুমাবেন। অদ্রিজা দাঁতে দাঁত চেপে বলল, আমার বাসা, আম্মুদের বাসা, আপনার বাসা নয়। গট ইট? রক্তিম কপাল প্রসারিত করে ঠোঁট চওড়া করলো। আঙুল দিয়ে ভ্রু চুলকাতে চুলকাতে বলে উঠল, It's my home and you are my wife. So currently my house is yours house, right? অদ্রিজা তেতো চাহনি ফোটালো মুখে। রক্তিমের সাথে আর একটাও কথা না বলে সোজা হয়ে দাঁড়িয়ে রইল সেখানে।
কত সহজে ওয়াইফ খেতাব দিয়ে দিয়েছে তাকে। অথচ 2 দিন আগেও এই নিয়ে কত দ্বিধা ছিল লোকটার। কেবলই পরিচিত ছিল সে, কাউকে নিজের ওয়াইফ বলে পরিচয় না দিয়ে কেবল পরিচিত কেউ বলেই পরিচয় দিয়েছে। আর এখন অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসল, রক্তিমের দিকে তাকিয়ে বলল, হঠাৎ এই পরিবর্তন আপনার মিস্টার রক্তিম? এতটা দায়িত্ব, এতটা কর্তব্য, অবাক হওয়ার মতো না? রক্তিম বাঁকা হাসল, চুলগুলোতে হাত বুলিয়ে বলে উঠল, ধরে নিন এর পেছনে বিশাল এক কারণ আছে। এখন বলুন, যাবেন কি যাবেন না? সুইটহার্ট অপেক্ষা করছে আপনার জন্য। অদ্রিজা মুখ ফুলিয়ে রক্তিমের দিকে তাকালো, শক্ত গলায় জেদ ধরে বলল, যাব না। আপনার আশেপাশে তো দূর, আপনার থেকে কিলো কিলো পথ দূরেও থাকবো না। ফালতু যে ধরছেন আপনার অত্যাচা। তখন যেভাবে জোর করে গাড়িতে উঠিয়েছে, সে স্টেপ নিতে হবে। তো সোজা সুজি বলতে পারেন, এত বাহানা দেখাচ্ছেন কেন আমার কাছাকাছি আসার জন্য? আপনি আমাকে চান, সেটা আমিও জানি, আপনিও জানেন। ফালতু জেদ দেখাচ্ছেন। অদ্রিজা চোখ বড় করে চরম রাগলো, ফোঁস করে বলে উঠল, জাস্ট এ ইরিটেটিং ম্যান। আজগুবি কথা একদমই বলবেন না রক্তিম। কোনো বাহানা দেখাচ্ছি না আমি। আপনার বাসায় জীবনেও আর প্রবেশ করবো না আমি। রক্তিম বাঁকা হাসল, আকস্মিক 2 হাতে অদ্রিজার কোমর চেপে ধরল, কপালে কপাল থেকেই বাঁকা হেসে বলে উঠল, যদি করেন তবে? প্রবেশ করবো না যখন বলেছি তখন করবো না, এটাই শেষ কথা। রক্তিম কপাল সরিয়ে চোখ টিপল, বাঁকা হাসিটা আগের মতোই চোখে মুখে ঝলকিয়ে বলল, আর যদি একবার প্রবেশ করেই ফেলেন তাহলে তাহলে কিন্তু আর বের হতে পারবেন না অদ্রিজা। দরকার পড়লে পা ভেঙে বসিয়ে রাখবো বাসায়। অদ্রিজা অবাক হলো, বিষয় নিয়ে চোখ বড় করে রক্তিমের দিকে তাকালো। রক্তিমের চোখে মুখে কৌতুক মাখা গা জ্বালানো হাসি। ফুস করে বড়সড় নিঃশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল সে, যাব না। আপনি এখান থেকে গেলে ভালো লাগবে আমার। প্লিজ আপনার বাসায় যান। রক্তিম এত সহজে ছেড়ে দিল না। অদ্রিজার সোজা সবটা কথায় সহজ সরল মানুষের মতো মাথা দুলিয়ে রাজিও হলো না, বরং চোখে মুখে তীব্র বিদ্বেষ নিয়ে জিজ্ঞেস করলো, যাবেন কি যাবেন না? লাস্টবার বলছে। অদ্রিজা মুখ ফুলিয়ে বিরক্তি নিয়ে বলে উঠল, কানে শুনে না নাকি রক্তিম? যাব না আমি। ব্যাস, অদ্রিজার ওই কথাটা শেষ করলো কি না করলো অপেক্ষা করলো না রক্তিম। ঠিক আগের পন্থা ব্যবহার করেই আকস্মিক কোলে তুলে নিল অদ্রিজাকে। চোখে মুখে স্পষ্ট রাগ নিয়ে অদ্রিজার কোমর চেপে নিজের বুকে মিশিয়ে নিল। অদ্রিজা অবাক হয়েই চেয়ে রইল। রক্তিমের চোখে মুখে রাগটা দেখেই শিউরে উঠল এবার। নিজের কোমল লতিয়ে যাওয়া শরীরটা রক্তিমের বাহু ধরে রক্তিমের শরীরের সাথেই লেপ্টে আছে ভেবেই অস্বস্তিতে ভারী হয়ে উঠল মুখ চোখ। নিজেকে ছাড়ানোর চেষ্টা বিশেষ করা গেল না। 2 হাত দিয়ে বেশ শক্তভাবে চেপে ধরে রেখেছে রক্তিম। অদ্রিজা ছাড়ানোর চেষ্টা চালাতে নিলেও নিজের সাথে একেবারে লেপ্টে মিশিয়ে নিল অদ্রিজার শরীর। দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলল, চেয়েছিলাম তেমন কিছু হোক, খুশি না হয়ে ছটফট করছেন কেন? আমি মোটেই এমন কিছু চাইনি। রক্তিমের রাগে টান টান মুখে এবার হাসি ফুটল। অদ্রিজার কানের কাছে ফিসফিসিয়ে বলল, বুঝি তো আমি। অদ্রিজা বিরক্ত হলো, অস্বস্তিতে শরীরটা ঘেমে উঠল মুহূর্তেই। রক্তিমের বুকের সাথে মাথাটা লেপ্টে থাকায় স্পষ্ট শোনা গেল রক্তিমের বুকের ধুকফুক করা শব্দ। চোখ ছোট ছোট করে রক্তিমের দিকে চেয়ে থাকতে রক্তিম পা এগিয়ে গেটের ভেতর ঢুকল। সিঁড়ি বেয়ে 2 তলায় এসেই বাসার সামনে নামিয়ে দিল অদ্রিজাকে। কলিং বেল বাজিয়েই অদ্রিজার কানে ফিসফিসিয়ে বলল, বাসায় ঢুকলে কিন্তু আর বের হতে পারবে না, রেহাই পাবে না, মনে করিয়ে দিলাম জাস্ট। অদ্রিজার আগে ফোঁস করে তাকিয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই সুইটহার্ট দরজা খুলল। কেমন আছো সুইটহার্ট? সুইটহার্ট মিষ্টিভাবে হাসল। অদ্রিজার গাল টেনেই বলল, একদম ভালো। তুমি? আমিও ভালো। অনেক দিন পর দেখা তোমার সাথে। ভেবেছিলাম আর কোনোদিন দেখাই হবে না তোমার সাথে। সুইটহার্ট হেসে বলল, ভেতরে আসো, ফ্রেশ হয়ে বিশ্রাম নাও কিছুটা সময়। কিছুক্ষণ পর কিন্তু আর বিশ্রাম নেওয়া যাবে না বলে দিলাম। অদ্রিজা ট্যাপ করে চেয়ে রইল। তখনই পেছন থেকে অত্রিয়া বলল। অদ্রিজা আর এক ধাপ অবাক হলো। অত্রিয়া যে এখানে তা তো জানা ছিল না তার। এখানে কেন সে? ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে অত্রিয়াকে দেখতেই চমকে উঠল সে। তার থেকে চমৎকার রূপবর্তী মেয়েটার সাদা ধপধপে শরীরেও সাদা শাড়ি, ঠিক একই সাজ। অদ্ভুত তো, এরা কি আজ সাদা সাথে শুভ্রতা ছড়িয়ে দেওয়ার প্ল্যান করেছে নাকি? কনগ্রাচুলেশন মিসেস রক্তিম মাহমুদ ফর ইউর 3rd month of pregnancy.
অদ্রিজা থমকালো রক্তিমের শান্ত কণ্ঠে কথাগুলো শুনে। নেহার জোড়াজড়িতে সেও সেজেছে, তবে এই সাজের কোনো নির্দিষ্ট কারণ না পেয়ে এতক্ষণ চুপ ছিল। পকেট থেকে একটা রিং বের করে আঙুলে পরিয়ে দিতে দিতেই ফিসফিসিয়ে বলল, হাত ছাড়িয়ে নিলেন কেন? আপনার হাত সত্যি সত্যি ভেঙে ফেলবে ভেবেছেন? অদ্রিজা বিরক্তি নিয়ে তাকালো। হাতটা পুনরায় ছাড়িয়ে নিয়ে ঝাঁঝালো দৃষ্টিতে তাকালো। অনামিকা আঙুল থেকে রিংটা খুলে নিয়েই রক্তিমের হাতের মুঠোয় ধরিয়ে দিল। তীব্র রাগ আর ক্ষোভে মুখে চোখে লাল করেই বলে উঠল, আপনার দেয়া কোনো কিছুই পরবো না আমি। রিংটা আপনার কাছেই রাখুন। আপনার দেয়া পায়েলটাও অনেক আগেই খুলে দিয়ে রেখে দিয়েছি আমি। আপনাকে দিয়ে দিব। রক্তিমের হাসি মাখা মুখের চাহনির বদল ঘটল এবার। ফর্সা ধবধবে নাক, মুখ লাল হলো, চোয়াল শক্ত হয়ে এলো যেন। হাঁটু কেটে বসে অবিশ্বাসের সাথে অদ্রিজার শাড়ি সরিয়ে পায়েলটা যে নেই তা নিশ্চিত হলো। সঙ্গে সঙ্গে রাগটা শতগুণ বাড়ল। অদ্রিজা থেকে কিছুটা দূরে সরে এসে ছাদের রেলিংটায় জোরে সোরে এক ঘুষি বসালো। ক্ষিপ্ত চাহনিতে অদ্রিজার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ভালো করলেন না এটা, একদমই ভালো করলেন না অদ্রিজা। অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসল। বুকে হাত জোড়া ভাঁজ করে দাঁড়িয়ে নেহাদের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। ক্লান্ত কণ্ঠে বলে উঠল, আমি সত্যি অনেক ক্লান্ত নেহা। অতি চল বাড়ি যাব। সুইটহার্ট, এবার বাড়ি যাই প্লিজ। যাবে যাবে মানে? এবার থেকে তুমি এখানেই আমার সাথেই থাকবে। একা একা আর কত বাঁচা যায় শুনি? জানতো আগে বলিনি আমার একটা সতীন আছে, নয়তো অনেক আগ থেকেই সতীন নিয়ে সংসার করা শুরু করে দিতাম। সবটা জানের দোষ। অদ্রিজা ম্লান হাসল, নরম কণ্ঠে বলল, সুইটহার্ট, তুমি চিন্তামুক্ত থাকো। তোমার সুখের সংসারে কোনো সতীন আসবে না। সতীন নিয়ে জ্বালাময় সংসারও করতে হবে না তোমায়। তোমার জানের সাথে আমার ডিভোর্স হয়ে যাবে কয়েক মাস পর। অদ্রিজা মাথা তুলে চাইল। রক্তিমের লাল রক্তিম চোখ জোড়ার দিকে তাকিয়ে মুহূর্তে শিউরে উঠল সে। গম্ভীর চোখে মুখে তাকিয়ে থাকার মাঝেই রক্তিম বলল, আপনি এই বাসাতেই থাকবেন, বের হবেন তো পা কেটে রেখে দেব, বলে দিলাম। মাইন্ডেড। আমাকে এর থেকে বেশি রাখলে ফল ভালো হবে না বলে দিলাম। কি করবেন? মেরে ফেলবেন? আপনার কাছ থেকে যেটুকু নিশ্চয়তা থাকবে তার থেকে একটা উন্মাদের সাথে থাকলেও বেশি নিশ্চয়তা থাকবে রক্তিম। কি কথার ধরন, ছি! যদি নিশ্চয়তা নাও থাকে তবু আপনাকে আমার সাথেই থাকতে হবে। মানলে ভালো, না মানলে সেটা আপনার বিষয়। আমার মুডটাই নষ্ট করে দিয়েছেন আপনি। ডিসকাস্টিং। কথাগুলো বলেই অদ্রিজার হাত জোড়া ছেড়ে দিয়ে চলে গেল রক্তিম। এই বাসা থেকে শত জোড়াজোড়ির পরও যাওয়া হয়ে ওঠেনি অদ্রিজার। রাত এখন অনেক। এত রাতে বাসায় একা ফেরা যেমন তার পক্ষে সম্ভব নয়, তেমনি এই বাসায় থাকাটাও তার জন্য উচিত নয়। অদ্রিয়া আর তার মা জোর করেই রেখে গেল এখানে। কি সমস্যা? এত রাতে আবার রুমের দরজায় নক কেন করছেন? আশ্চর্য! ঘুমের মধ্যে বিরক্ত করবেন না একদম। এটা আমার রুম, আপনার রুম হলো কবে থেকে? অদ্রিজা নড়ে চড়ে দৃষ্টি ফেলল রুমে। তবে হয়তো রক্তিমের রুম। এভাবে হুট করে নিজের রুম বলে দেওয়া উচিত হয়নি তার। কাপা কাপা গলায় বলল সে, সুইটহার্ট বলেছে এটা আমার রুম। জিজ্ঞেস করুন গিয়ে। জিজ্ঞেস করার দরকার নেই, বিশ্বাস করি আপনাকে। রক্তিম ক্লান্ত চাহনিতে তাকালো। বুকে হাত গুজে দাঁড়িয়ে চোখ দিয়ে ইশারা করলো পেছনে তাকাতে। সঙ্গে সঙ্গে অদ্রিজা পেছনে ফিরে চাইল। খাটের পাশে টেবিলের ওপর রাখা ছবিটার ফ্রেমের ভেতর সুইটহার্ট আর রক্তিমের হাস্যোজ্জ্বল চেহারা। রক্তিম তখন অল্প বয়সে তরুণ বোধ হয়। হ্যাংলা পাতলা শরীর, পরনে একটা টি শার্ট, টেরাবাঁকা দাঁত কেলানো সেই হাসিটা মুখে, পাশেই সুইটহার্টের মিষ্টি মুখ। অদ্রিজা হতাশ হয়ে ছবিটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলো। রক্তিমের দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই রক্তিম ক্লান্তি নিয়ে বলল, প্রমাণ পেয়েছেন? আমি ক্লান্ত, আপনি হয়তো আমার থেকে বেশি ক্লান্ত, তবে আমার এই মুহূর্তে ঘুমের প্রয়োজন। প্লিজ সাইড। অদ্রিজা সরল চাপা কণ্ঠে বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো? আমারও তো ঘুম পাচ্ছে। রক্তিম ভ্রু কুচকালো। অদ্রিজার দিকে তাকিয়ে বিরক্তির সহিত বলে উঠল, প্রথমত আপনি আমার মুডটাই চেঞ্জ করে দিয়েছেন। দ্বিতীয়ত বাচ্চাদের সাথে কেক মাখামাখি হইচে করে ক্লান্ত আমি। ওইসব কিছু আপনার জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল, আপনি তো ভেস্তে দিলেন। সমস্যা নেই, আমার পিচ্ছিরা অল টাইম থাকে আমাকে খুশি রাখার জন্য। তাদের সাথে এতক্ষণ সময় কাটিয়ে এখন বোধ হয় আমার ঘুমের প্রয়োজন, তাই না? আপনি প্লিজ এখন নতুন নাটক শুরু করবেন না অদ্রিজা। অদ্রিজা তৎক্ষণাৎ রাগলো। রাগে চোখ মুখ আগুন করেই ঝাঁঝালো কণ্ঠে বলল, নাটক? এটা কি আপনার নাটক মনে হচ্ছে রক্তিম? এটার মতো সিরিয়াস ইস্যু আর হতে পারে? আমি আপনার সাথে এক রুমে কেন থাকবো? আশ্চর্য!
স্টুপিড। আপনি আমার সাথে এক রুমে থাকেননি? কে হলো, থাকেননি বলুন? অদ্রিজা স্পষ্ট জবাব দিল। থেকেছি, তখন তো সেই চুক্তি অনুযায়ী থাকতে বাধ্য হয়েছিলাম, এছাড়া আর কিছুই নয়। এখন তো সেই চুক্তির দায়বদ্ধতা নেই, আপনি সেই দায়বদ্ধতা থেকে আমায় রেহাই দিয়েছেন। রক্তিম কঠিন চাহনিতে তাকালো, শক্ত গলায় বলল, শুধুমাত্র দায়বদ্ধতা? আরও কিছু ছিল তো? সেসবের সমাপ্তি ঘটিয়ে দিয়েছেন। আসলে ভালোবাসা কিছু হয় না, আমি ঠিকই ছিলাম। অদ্রিজা স্পষ্ট গলায় বলল, ঠিক, ভালোবাসা বলে কিছুই নেই, সবটাই বাহ্যিক। ভালোবাসা আপাতত বাদ। চুপচাপ ভালো মেয়ের মতো আমার পাশে এসে ঘুমিয়ে পড়বেন। অনেক রাত হয়েছে। সুইটহার্ট বোধ হয়ে জেগে নেই, আর অন্য রুমগুলো পরিষ্কার নেই, সো এখানেই ঘুমোতে হবে। অদ্রিজার ঘুম ভাঙতেই চোখে পড়ল রক্তিমের নেশা ধরানো চাহনি। ফ্লোরে হাঁটু গেড়ে বসে বিছানার উপর হাত জোড়া রেখে মুখটা অদ্রিজার মুখের সামনেই রাখল। অদ্রিজার ঘুমন্ত চেহারার দিকে ঘোর লাগানো চাহনি ফেলে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার মাঝে ঘুম ভাঙল অদ্রিজার। চোখ মেলে রক্তিমকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বিব্রত হলো। বার কয়েক চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে উঠে বসলো। এবার কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলেই এলোমেলো চুলগুলো খোপা করতে ব্যস্ত হয়ে বলে উঠল সে, কি সমস্যা, এবার তাকিয়ে আছেন কেন আপনি? পরনারীর দিকে তাকিয়ে আছি নাকি? নিজের স্ত্রীর দিকে তাকানোর অধিকার নেই নাকি আমার? কি সেই স্ত্রী? কে স্ত্রী? আমি আপনার স্ত্রী নই। আপনার আমার বিয়েটা জাস্ট একটা চুক্তি ছিল, আপনারও চুক্তি অনুযায়ী শর্ত পূরণ হয়েছে, আর আমারও সেম সেম। কটা মাস পর ডিভোর্স পেপারে সাইন করলে সেই চুক্তির বিয়েরও আর কোনো অস্তিত্ব থাকবে না, মনে রাখবেন আপনি। রক্তিম চোখ মুখ শক্ত করল। চোখে মুখে টান টান কঠিন চাহনি নিয়ে অদ্রিজার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। চোয়াল শক্ত করে অদ্রিজার দিকে কিছুটা ঝুঁকতেই অদ্রিজা কপাল কুঁচকাল। রক্তিম বাঁকা হাসলো। হাত জোড়া অদ্রিজার দুই পাশে দেয়ালে রেখেই অল্প দূরত্বে আবদ্ধ করলো অদ্রিজাকে। ভ্রু নাচিয়ে বলল, কি মনে রাখবো? আরেকবার বলুন প্লিজ। অদ্রিজা কুচকানো ভ্রু নিয়ে সেভাবেই তাকিয়ে থাকলো। আমার ভালো লাগছে না, সরে দাঁড়ান। এসব নাটকের মানে কি রক্তিম? আপনি এই মনে হচ্ছে আমি আপনার স্ত্রী, আবার কিছুক্ষণ পর মনে হবে আমি কেবলই পরিচিত, তাই না? যেখানে বিয়ের শুরুতেই ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে নিয়েছেন, সেখানে আবার মিসেস বলছেন কোন অধিকারে? কয় মাস পর আপনি আপনার জায়গায় আর আমি আমার জায়গায়। তাই বলছি, নতুন করে এসব ড্রামা করবেন না, একদমই না। অদ্রিজা বাকি কথাটা বলে উঠতে পারল না। তার আগেই রক্তিমের ঠোঁটজোড়া দখল করে নিল তার ঠোঁটজোড়া। মৃদু কম্পনে কেঁপে উঠল তার লতানো রূপময় শরীর। রক্তিমের হাত জোড়া নিজের কোমরে অনুভব করেই শিউরে উঠল লোমকূপগুলো। নিঃশ্বাস অতি দ্রুত ঘন হয়ে এলো। শিরা উপশিরায় বহমান রক্ত সর্বোচ্চ বেগে প্রবাহিত হলো। হাত পায়ের কম্পন নিয়ে বিস্মিত হলো সে। হাত জোড়া দিয়ে ইচ্ছে মতো রক্তিমের বুকে কিল ঘুষিয়ে বসেও নিজেকে ছাড়ানো গেল না। রক্তিম বাঁকা হাসল। মিনিট কয়েক পর অদ্রিজার ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে ঠোঁট কামড়ালো। অদ্রিজা হাঁফালো। জোরে জোরে নিঃশ্বাস নিয়েই দ্রুত গলায় বলে উঠল, সাহস কি করে হয় আপনার এমন করার? রক্তিম আবার ঠোঁট টেনে বাঁকা হাসলো। হাত জোড়া দিয়ে অদ্রিজার কোমর আরও শক্তভাবে চেপে ধরে মুখের দিকে ঝুঁকলো। কানের কাছে গম্ভীর শান্ত গলায় বলল, আর কখনো ডিভোর্স শব্দটা উচ্চারণ করলে এই পানিশমেন্টই পাবেন বারবার। এবার আপনি ডিসাইড করুন, এই শাস্তিটা উত্তম নাকি বারবার আলাদা হয়ে যাবেন? ডিভোর্স হয়ে যাবে এসব বলে বলে ক্যান করা উত্তম। অদ্রিজা রাগে ফুঁসল। মুখ ফুলে কিছু না বলেই চুপ করে রইল। ফর্সা ধপধপে মুখ লাল হলো মুহূর্তে। হাত জোড়া দিয়ে ঠোঁট মুছতে মুছতেই চোখে মুখে বিস্তর ক্রোধ নিয়ে রক্তিমের দিকে তাকিয়ে রইল সে। রক্তিম হাসলো, ভ্রু নাচিয়ে বলে উঠল, আমি অনেক হ্যান্ডসাম, আমিও জানি। আপনি এভাবে চোখ দিয়ে গিলে নেওয়ার কোনো মানেই হয় না, তাই না? অদ্রিজা, দৃষ্টি সরান। অদ্রিজা দৃষ্টি সরালো না। ঠিক সেইভাবেই জ্বলন্ত আভা চোখে ফুটিয়ে তুলে তাকিয়ে রইল, যেন এক্ষুনি ভস্ম করে ফেলবে। রক্তিম ছোট্ট শ্বাস ফেলেই ভ্রু নাচালো। অদ্রিজার কোমর থেকে হাত সরিয়ে নিয়েই বুকের বাম পাশটায় হাত রাখলো। ঠোঁট কামড়ে বলল, এভাবে তাকাবেন না, এখানে লাগে আমার। অদ্রিজার চাহনি আরও ক্ষিপ্ত হলো। চোখ মুখ টান টান করে স্পষ্ট গলায় বলে উঠল, সমস্যা কি আপনার? আমার সত্যি আপনাকে চরম বিরক্ত লাগছে রক্তিম, অসহ্য লাগছে আমার আপনাকে। আমি এতদিন স্বাধীন ছিলাম, আমার জীবনটা আমি আমার মতো করেই অনুভব করেছি। আপনি এভাবে হস্তক্ষেপ করতে পারেন না। আমার ইচ্ছা অনিচ্ছা না জেনেই আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। আমি আমি আপনার সাথে কথা বলতে চাইছি না। জেনেও বারবার এমন বিহেভ কেন করছেন? আমি আপনাকে ভালোবাসি। আপনি কি ভাবেন আপনার সেসব কথা আমি লজ্জায় লাল হয়ে বসে থাকবো?
রক্তিমের চাহনি গম্ভীর হলো এবার। চুপচাপ সবগুলো কথা শুনেই মাথা দুলালো। গম্ভীর রাশভারী কণ্ঠে বলল, সমস্যা নেই, কিছু যা আসার পন্থা আমি খুঁজে নেব অদ্রিজা, আপনি অপেক্ষায় থাকুন। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল রক্তিম। অদ্রিজা ঠায় দাঁড়িয়ে রইল। রক্তিমের কথার ভাবার্থ বুঝতে না পেরেই চোখে মুখে হতাশা নামালো। সকালবেলা আয়নায় স্পষ্ট হয়ে ফুটল লাবণ্যময়ী শরীরটার প্রতিবিম্ব। মোমের মতো সাদা ধবধবে কোমল শরীরটায় আজ গাঢ় সবুজ রঙের শাড়ি মোড়ানো। সদ্য ভেজা লম্বা চুলগুলো কাঁধের এক পাশ দিয়ে এনে সামনে রাখা। কোমর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পানির ঝাপটায় শরীর একাংশ ভিজিয়ে তুলল মুহূর্তেই সেই ভেজা চুল। পেটের দিকে আঁচলটা ভিজে গিয়েই লেপ্টে বসল কোমল ত্বকে। অদ্রিজা ভ্রু কুঁচকে চাইল। চুলগুলো তৎক্ষণাৎ হাত দিয়ে সরিয়ে পেছনে ফেলেই পেটের আঁচলটা তুলে ঝাড়া দিতেই কেউ একজন নিঃশব্দে হাসল। অদ্রিজা বুঝল না, হাত দিয়ে আঁচলটা হালকা ঝেড়েই তোয়ালে নিয়ে ভেজা চুলগুলো মুছড়ে নেবে, ঠিক তখনই কেউ এসে তার পেছনে দাঁড়ালো। হাত জোড়া বুকে ভাঁজ করেই মোহনীয় চাহনিতে তাকিয়ে রইল সামনের লাবণ্যময়ী মেয়েটার দিকে। ভেজা কালো চুলে চোখে মুখে স্নিগ্ধতার আভাস যেন তার ভেতরটা মাতাল করে তুলল মুহূর্তে। ফর্সা দুধে আলতা সাদা রঙের মুখশ্রীতে ঘন পাপড়িওয়ালা কালো চোখ, চিকন পাতলা খয়েরি ঠোঁটে আর্দ্রভাব। রক্তিম মৃদু হাসল। অদ্রিজার হাত থেকে তোয়ালেটা নিয়েই ঘোর লাগানো কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, এভাবে নিজের রূপে ঘাল করা বুদ্ধিটা কিন্তু চমৎকার আপনার। একটা মানুষকে এভাবে কন্ট্রোলেস করে দেওয়ার প্ল্যান কিন্তু একবারেই করা উচিত হয়নি আপনার। অদ্রিজা চমকে তাকালো। কথাগুলো শুনেই পেছনে ফিরে রক্তিমের চোখের দিকে তাকাতে গিয়েই নড়ে চড়ে উঠল ভেতরটা। চোখাচোখি চোখ রাখতে না পেরে অস্বস্তিতে দ্রুত চোখ সরিয়ে নিল সে। কণ্ঠটা কঠিন রাখার চেষ্টা করেই ঠোঁট চেপে বলে উঠল, আশ্চর্য, একটা মেয়ে রুমের ভেতর কি করছে না করছে না জেনে নক না করে ভেতরে ঢুকে গেলেন, কেমন অদ্ভুত আপনি। রুমের ভেতর অতিশয় লাবণ্যময়ী রূপবতী কেউ থাকলে তাকে দেখার লোভ সংবরণ করা বদ্ধতায়। ধরে নিন আমি সেই কারণে নক না করে ঢুকে পড়লাম, তাছাড়া অন্য কারো রুমে তো ঢুকি নেই, তাই না? ফ্লার্টিং করবেন না একদম। আমি জানি আমার হাসিটা মেয়েদের ভীষণ প্রিয়। আপনি চাইলে সরাসরি তাকিয়ে থাকতে পারেন, নো প্রবলেম। আমি কেন তাকাতে যাবো? আশ্চর্য। রক্তিম মুচকি হাসল। অদ্রিজাকে আয়নার দিকে ঘুরিয়ে দিয়ে ঝুঁকে দাঁড়ালো। থুতনিটা অদ্রিজার কাঁধে রেখে আয়নায় পরখ করল অদ্রিজা নামক রমণীর দিকে। সৌন্দর্যে নুইয়ে থাকা রমণীটির চোখে মুখে মিশ্র রকম অনুভূতির প্রতিচ্ছবি। সেই অনুভূতিতে যেমন রাগ, তেমনি লজ্জা, আবার তেমনি বিরক্তি উপস্থিত। কৌতূহলও আছে বোধ হয়। ঠোঁট চেপে হেসেই অদ্রিজার ভেজা চুলে নাক ডোবালো রক্তিম। চোখ মুখ সেই ভেজা চুলের ঝাপটে ভিজে উঠতেই নেশাময় হয়ে উঠল তার ভেতরটা। ঠোঁট দিয়ে অদ্রিজার কাঁধে স্লাইড করতে করতেই নাক ঘষল। শ্বাস প্রশ্বাসগুলো উষ্ণ ছোঁয়া উপচে দিল অদ্রিজার পাতলা চামড়ার ওপর। সেই ছোঁয়া, স্পর্শ, শ্বাস প্রশ্বাসের তাড়নায় ভীষণ রকম কেঁপে উঠল অদ্রিজা। পুরুষটাকে ফিরিয়ে না দিতে পেরে ব্যর্থ মন ক্ষণে ক্ষণে শিউরে উঠল। হাত জোড়া খামচে নিল শাড়ির আঁচল, পায়ের আঙুলগুলো খামচে ধরল ফ্লোর। পুরো শরীরে অদ্ভুত শিহরণে কাঁপতে লাগলো। রক্তিম মুচকি হাসল, ফিসফিসিয়ে বলল, এত সহজে নুয়ে যাচ্ছেন, লজ্জায় লাল হয়ে যাচ্ছেন। উপস, আমি তো এবার সত্যিই কন্ট্রোল করতে পারবো না নিজেকে। কি হচ্ছে কি এসব? ছাড়ুন আমার রক্তিম, আমি আপনাকে নিষেধ করেছিলাম এভাবে অনুমতি ছাড়া ছুঁতে আমায়। অদ্রিজা সেই কথাকে বিন্দুমাত্র পাত্তা দিল বলে মনে হলো না রক্তিম। মুখে তার বাঁকা হাসি স্থির। আয়নায় সেই বাঁকা হাসিটা দেখেই শরীর জ্বলে উঠল অদ্রিজার। চোখে মুখে তীব্র বিদ্বেষ নিয়ে রক্তিমের দিকে তাকিয়ে থাকার মাঝেই রক্তিম আয়না তাকিয়ে ভ্রু নাচিয়ে ঠোঁট কামড়ে অদ্ভুত রকম হাসল। হাত জোড়া অদ্রিজার ভেজা চুলের দাপটে ভিজে ওঠা আদ্র শাড়ির ভাঁজে ঢুকিয়ে পেটের ভেজা পাতলা চামড়ায় ছুঁয়ে দিতেই অদ্রিজার শরীরের কম্পন আকস্মিকভাবে বাড়ল। তার ছোট্ট কোমল শরীরে রন্ধ্রে রন্ধ্রে ছুঁয়ে গেল শীতল চামড়ার উষ্ণ হাতে সেই ছোঁয়া। দাঁতে দাঁতে চেপেই চোখ জোড়া বন্ধ করে রক্তিমের হাত জোড়া নিজের হাত জোড়া দিয়ে শক্ত করে চেপে ধরল সে। ঘন ঘন নিঃশ্বাস আর বুকের ভেতর দ্বিগুণ স্পন্দনে কেঁপে ওঠা হৃৎপিণ্ডকে শান্ত করতে ব্যস্ত হয়েই রক্তিমের হাত জোড়া ছাড়িয়ে দ্রুত সরে দাঁড়ালো। যুদ্ধ থেকে লড়ে আসা সৈনিকের ন্যায় চোখে মুখে তীব্র ক্লান্তি ফুটিয়ে ছোট্ট ছোট্ট করে চাইল রক্তিমের দিকে। রক্তিমের মুখে তখনও দুষ্টুমি মাখা হাসির রেশ। অদ্রিজার সেই হাসি দেখে ছটফট কঠিন কণ্ঠে কিছু বলে উঠতে পারল না। হাত পা এখনও মৃদু কাঁপছে।
হৃৎপিণ্ডের স্পন্দন এখনও দ্রুত গতিতে চলছে, রক্তগুলো এখনও দ্বিগুণ বেগে শিরায় উপশিরায় বয়ে চলেছে। নিজেকে স্থির করার চেষ্টায় বেশ কিছুটা সময় চুপ রইল অদ্রিজা। রক্তিম মুখে হাসির রেশটা দ্বিগুণ করেই বলে উঠল, এইটুকুতে আমার কাছে হার মেনে গেলেন? লজ্জায় লাল হয়ে বুঝিয়ে দিলেন আপনি আমায় ভালোবাসেন। চমৎকার, এমনটা জানলে আরো আগে এসব টেকনিক খাটাতাম। সুন্দর না? সমস্যা কি আপনার? সকাল সকাল আমার সাথে কি শুরু করে দিয়েছেন? আপনার কাছে তো এক মুহূর্ত নিরাপদ থাকবো বলে বোধ করছি না আমি এক্ষুনি আম্মুদের কাছে যাব। সুইটহার্ট বলে দিয়েছে আপনি এখানে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো আমি ডিসাইড করেছি আমার ওয়াইফ আমার সাথে থাকবে। এবার আপনি 100বার চান নয়তো 1000বার চান, এখান থেকে পালানো আপনার জন্য রিস্কে। আমার থেকে পালানো আপনার জন্য আরও রিস্কে, চরম রকম ডেঞ্জারাস। মাইন্ডেড। পালাবো কেন? আমি কি আসামি? আমি সসম্মানে এই বাসা ছেড়ে দিয়ে চলে যাব আজই। কি করবেন আপনি? আগে গিয়ে তো দেখান, তারপর না হয় বুঝে যাবে কি করা যায়। ভয় নেই, শাস্তিগুলো আজকের মতোই হবে। আজকের শাস্তিটা কি জন্য দেওয়া হলো জানেন? সকাল সকাল শাড়ি পরে নিজের সৌন্দর্যে বিমোহিত করার ফাঁদ পাতার জন্য। পরবর্তীতেও ভুল করবেন তো এমন শাস্তিগুলো কপালে আছে, ভেবে নেবেন। আর ভদ্র মেয়ে হয়ে থাকলে তো নো প্রবলেম। অদ্রিজা বিরক্তি চোখ মুখ লাল করল। রক্তিমের কথাগুলোতে চরম বিরক্তি দেখিয়ে মুখের উপর আওয়াজ করে দরজা লাগালো। সন্ধ্যা থেকে অল্প কিছু পর, সময়টা বোধ হয় 8টা কি 9টা। ব্যালকনির হলদেটে আলোয় আকাশ দেখছিল অদ্রিজা। হালকা ফুলো পেট, পরনে ছাই রঙা কমিজ, চুলগুলো অগোছালোভাবে খোপা করা। রক্তিমদের বাসাটা তেমন নিশ্চুপতায় ঘেরা থাকে না আগের মতন। সুইটার সর্বক্ষণ তাকে হাসি খুশি রাখে, তবুও আজ তার মন খারাপ। বিষণ্ণতার কালো ছায়ায় ছুঁয়ে যাচ্ছে কমল মন। চোখে মুখে তিক্ততা স্পষ্ট। অন্যদিনের মতো মুখে অদ্ভুত রকম হাসিটা অনুপস্থিত। শার্টের বোতামগুলো খুলতে খুলতেই রুমে ঢুকলো সে। দরজার সামনে অদ্রিজাকে দাঁড়িয়ে থাকতে দেখেই থমকে দাঁড়ালো সে। তার মানে ঘুমোয়নি অদ্রিজা? রক্তিম বুঝল না। অস্পষ্ট চাহনি নিয়ে অদ্রিজার মুখের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে বলে উঠল, কি সমস্যা? ঘুমননি কেন এখনো? আমার জন্য অপেক্ষা করছিলেন? এত ভালোবাসা, ওয়াও। অদ্রিজা কপাল কুঁচকাল। সদ্য ধরা ঘুম রক্তিমের জন্যই ভেঙে গিয়েছে, আর সেই ভাঙা ঘুমের জন্যই মাথাটা টনটন করে ব্যথা করছে। উপস, মনে মনে ভাবছেন নিশ্চয় এত সুদর্শন ছেলে আপনার হাজব্যান্ড হলো কি করে, তাই না? দেখে নিন, ইচ্ছে মতো দেখে নিন। আপনি চাইলে পুরো শার্টই খুলে রাখতে পারেন। ও শিট, শুধু শার্ট নয়, সব সব। একটা মেয়ের সামনে শার্ট খুলে বসে নায়ক সাজতে এসেছেন? আপনার নোংরামো পর্যবেক্ষণ করছিলাম জাস্ট, আর কিছুই না। অন্য কিছু ভাববেন না। রক্তিম দুষ্টমি মাখা হাসি ফোটালো মুখে। অদ্রিজার কাছাকাছি মুখ এনে কানের কাছে ফিসফিসিয়ে বলল, বউয়ের কাছে সব রকমের নোংরামো খাটে, জানেন না? এনিওয়েজ, আপনারা চাহনাতে কিছু ভাবলাম না কিন্তু। কথাটা বলেই ঠোঁট কামড়ালো রক্তিম। মুখে মুচকি হাসি। অদ্রিজা বিরক্ত হলো। কি এমন করেছে? তিলটার দিকে তাকিয়েছে না হয়, ক্ষতি কি? খেতে তো নেয়নি। চোখে মুখে বিরক্তি ফুটিয়ে রক্তিমের দিকে তাকিয়ে রইল আরও কিছু সময়। প্রসঙ্গটা বাদ দিতেই বলে উঠল, এবার বলুন, সামনে অদ্রিজা, পেছনে অদ্রি, ঘটনা কি? অদ্রিজা এত নাটক কেন? আপনি আমায় অদ্রি নামে চিনেছেন সর্বপ্রথম, তাহলে অদ্রিজা ডাকেন কেন? অদ্রিজাই যদি ডাকবেন তাহলে পেছনে অদ্রি কেন বললেন? বাহ, গুড। লুকিয়ে লুকিয়ে আমার আর সুইটহার্টের কথা শুনছিলেন আপনি? আপনি আগে বলুন অদ্রিজা ডাকেন কেন? আবার অদ্রি হিসেবেই বা কিভাবে চেনেন? অদ্রি হিসেবেই যদি চেনেন তাহলে প্রথম থেকে অপরিচিতের মতো অদ্রিজা কেন ডাকছিলেন? আপনি তো বলেছিলেন অদ্রি না ডাকতে, তাই ডাকি না, সিম্পল। নিজের উত্তর নিজের কাছে থেকে সত্যিও প্রশ্ন করছেন। ভয় দেবে, যেদিন অনুমতি দিবেন সেদিন থেকে না অদ্রি ডাকবো। অদ্রি হিসেবে চেনার গল্পটা অন্য একদিন শোনাবো। এবার বলুন, আপনি কেন লুকিয়ে লুকিয়ে কথা শুনছিলেন? একদমই না। আপনার কথা লুকিয়ে শুনতে যাওয়ার ইচ্ছে আমার জীবনেও হবে না। আমি তো ঘুমিয়েছিলাম, আপনার অত্যাচারে ঘুমটাও হলো না। আসলে আপনার অত্যাচারে আমার জীবনটা বিষিয়ে উঠেছে রক্তিম। এত কেন অত্যাচার? যেমন? সারাদিন রুমে আটকে রেখেছেন, এটা অত্যাচার নয়? সময় অসময়ে বিরক্ত করছেন, ঘুমটাও ভালোভাবে যেতে দিচ্ছেন না, এসব কি অত্যাচার নয় বলুন? রক্তিম হাসলো। পরনের শার্টটা খুলে রেখেই পা বাড়িয়ে নিজের টি শার্ট নিয়ে পড়তে পড়তে বলে উঠল সে, জাস্ট এইটুকু। অপেক্ষা করুন, আর কত রকম অত্যাচার যে আপনার কপালে আছে ভাবতে পারছেন না আপনি। রক্তিম সেভাবেই তাকিয়ে রইল। হাতের ক্ষতটায় ব্যান্ডেজে করতে করতে অদ্রিজার বিরক্ত নিয়ে তাকিয়ে থাকা উপলব্ধি করলো। ঠোঁট
টিপে হেসেই বলে ফেলল, প্রথম দিনের মতো আজ আমার হাতের ক্ষতের কথা জিজ্ঞেস করলেন না যে? কষ্ট পেলাম। অদ্রিজা হালকা শ্বাস ফেলল। তার ছেলের হাসি হেসে বলে উঠল, জিজ্ঞেস করলে বেহায়া হয়ে যেতাম না? শুধু শুধু আপনার সামনে বেহায়া সাজার কারণ আছে বলুন তো? তার চেয়ে আপনি আপনার ক্ষত নিয়ে পড়ে থাকুন, কাটুক, রক্ত ঝরুক, আমার তাতে আমার কি? তাহলে আমার অপারেশন হয়েছে শুনে প্রশ্ন করছিলেন কেন সুইটহার্টকে? জানতে চেয়েছিলেন কেন? কিছুতে যে আসে না আমাকে নিয়ে, তাই না? অদ্রিজা দাঁতে দাঁত চাপল। রক্তিমের সাথে আর একটাও কথা না বলে ধপাস করে খাটে শরীর এলিয়ে দিল। একপাশ হয়ে শুয়েই চোখ বন্ধ করল। মনের ভেতর একরাশ বিরক্তি উপস্থিত হলো মুহূর্তে। সুইটহার্টকে জিজ্ঞেস করছে ভালো, তাহলে সুইটহার্ট সেটা বলে দেবে এই ফালতু লোকটাকে? তার মান সম্মানের এভাবে ফালুতে বানিয়ে দেবে? মোটেই উচিত কাজ করেনি এটা সুইটহার্ট। এই নিষ্ঠুর মানবটার সামনে তার আত্মসম্মানের দফারফা না করলেই কি হতো না? আপনি ওই কি ওই মহিলার মতো ছেড়ে যাবেন আমায়? মহিলার মতো আমার সন্তানকে ভুলে যাবেন? ভুলে যাবেন সবটা ওই মহিলার মতোই? অদ্রিজা অস্ফুট স্বরে বলে উঠল, রক্তিম, কি হলো, ভুলে যাবেন আমাকে? আমার সন্তানকে রেখে চলে যাবেন ওই খারাপ মহিলাটার মতোই? আমি আমার সন্তানকে ছেড়ে কোনোদিনও যাব না রক্তিম। তাকে আমার সবটা দিয়ে সব সময় আগলে রাখবো। যতদিন বেঁচে থাকবো আমি তার চারপাশে থাকবো সব সময়। তাকে ছেড়ে থাকার কথা আমি এখনো ভাবতে পারি না ভাবতে। আর আমাকে আমাকে ছেড়ে যাবেন না তো? আপনাকে ছাড়া প্রশ্ন নতুন করে আসার কথা নয় রক্তিম। আপনার আর আমার ছেড়ে যাওয়ার কথা আশা রাখি অনেক আগেই ঠিক হয়ে গিয়েছে, তাই না? আপনিই তো বলেছিলেন আমার সাথে থাকতে চান না, ভালোবাসেন না আমায়। তাহলে ডিভোর্সের জন্য তো আপনিই অ্যাপ্লাই করে রেখেছিলেন। আম্মুকে বলেছিলেন তো, তাই না? নিজের স্ত্রীকে অন্য একজনের কাছে তুলে দিতেও চেয়েছিলেন। দিহানকে বলেছিলেন আমার পাশে থাকতে, আমায় আগলে নিতে, বলেননি? ছি, একজনের বিবাহিত স্ত্রী হয়ে আমায় আগলে রাখবে অন্য একজন পরপুরুষ। এই কথাটা আমার জন্য কতটা অপমানজনক হতে পারে ভেবেছিলেন আপনি? আমাকে আপনার ফেলনা মনে হয়, তাই না রক্তিম? ফেলনা আমি। বিয়ে করলেন, ইউজ করলেন, তারপর মন উঠে গেল আর ছুঁড়ে ফেলে দিলেন। সরি, ছুঁড়ে ফেলে দেয়া বলে তো ভুল হবে। আপনি আমায় অন্য একজন পুরুষের হাতে তুলে দিতে চেয়েছিলেন। ছি, কতটা জঘন্য চিন্তাধারা আপনার। রক্তিম মুখে এবার হাসির রেখা দেখা গেল। হাসছেন? এসব শুনেও হাসছেন? আসলেই আপনার মন নেই, নিকৃষ্ট আপনি। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ আপনি। আপনার সাথে থাকার প্রশ্নই আসে না। ডিভোর্স হলেই আপনাকে ছেড়ে চলে যাব, আপনার আশেপাশেও থাকবো না। আপনি তো খুশি, আবার জিজ্ঞেস করছেন আপনাকে ছেড়ে যাব কি না? লজ্জা করেন আপনার? রক্তিম আবারও হাসল। পাশ ফিরে অদ্রিজার দিকে গভীর নেশালো চাহনিতে তাকালো। সাদা ধপধপে মুখ লালচে হয়ে উঠেছে ক্রমশ। রাগে পাতলা ঠোঁটজোড়া কাঁপছে। কাঁপতে থাকা সেই ঠোঁটজোড়াকে দেখেই নিজেকে আর নিয়ন্ত্রণ করা গেল না। হাত জোড়া অদ্রিজার কোমরে রেখেই শক্ত করে জড়িয়ে ধরল। ঠোঁটজোড়া দিয়ে অদ্রিজার কাঁপতে থাকা চিকন পাতলা ঠোঁটজোড়া দখল করে নিয়ে কামড় বসালো অদ্রিজার নিচের ঠোঁটে। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে গেল অদ্রিজা। অস্ফুট স্বরে আহ বলতেই রক্তিম মুচকি হাসল। ঠোঁট বাঁকিয়ে ফিচেল গলায় বলে উঠল, এভাবে রেগে যাবেন? সময় অসময়ে রেগে কথা শোনাবেন আপনার ঠোঁট জোড়া নেড়ে। আর রাগে কাঁপতে থাকে সেই ঠোঁট জোড়া দেখে কন্ট্রোললেস হয়ে ছুঁয়ে দেবো আমি। ঠোঁট জোড়া দিয়ে ভিজিয়ে দেবো। দারুণ না? অসহ্যকর, আপনি একটা অসহ্যকর লোক। রক্তিম বাঁকা হেসে অদ্রিজার কোমরটা আরও শক্ত করে চেপে ধরল। ফিসফিসিয়ে বলল, আর এই অসহ্যকর লোকটার সাথে পুরো জীবনটা কাটাতে হবে আপনার। এবার কিভাবে কাটাবেন তা আপনি বুঝে নিন। রাগে অদ্রিজার চোখ মুখ আরও লাল হলো, ঘন হলো নিঃশ্বাস। কাঁপতে থাকা ঠোঁটজোড়া চেপে রেখেই রাগে হাঁসফাঁস করতে লাগলো। রক্তিম তা দেখেই হেসে উঠল। অদ্রিজার কোমর থেকে হাত সরিয়ে ফিসফিসিয়ে বলল, আপনি রাখলে কে যে লাগে। নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়েছে অথচা পরে কন্ট্রোললেস হয়ে গেলে সামলাতে পারবেন না, বলে দিলাম। সকালে সুইট হার্ট, তুমি বলেছিলে আমার কথাগুলো বলবে এখন? আমি জানতে চাই, বলবে না তো? তোমরা সবাই আসলেই রক্তিম মুখী। কি আছে ওই খারাপ লোকটার মাঝে? ওই লোকটা বলতে নিষেধ করলে তোমাদের মুখ থেকে একটা শব্দ তো দূর, একটা অক্ষরও বের হয় না। অথচ আমার সব কথা ওনাকে ঠিকই বলে দাও কেন? এই যে এখন ওনার অপারেশনের কথা জিজ্ঞেস করছি, এটাও নিশ্চয়ই বলে দেবে, তাই না? সবাই খারাপ, কেউ ভালোবাসে না আমায়। সুইটহার্ট আনমনেই হাসলো। কুচকানো চামড়ায় সেই হাসি ভারী মানালো। কাঁচা পাকা চুলগুলোর কিছু চুল কপালে ভিড় করতেই তা কানের পেছনে গুজে নিল। অদ্রিজার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ধুর, কেন তোমায় কেউ ভালোবাসবে না? এই মিষ্টি মেয়েটাকে ভালো না বেসে থাকা যায়? দিব্যি যায়, তুমি নেহা সবাই তো ভালো না বেসেই আছো।
কেউ আমায় সত্যিই বলনি। এখনো বলছো না কেন সুইটহার্ট? সুইটহার্ট মিনমিনে চোখে তাকিয়ে রইল। অদ্রিজার মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, সত্যিটা জানার কি এতটাই প্রয়োজন অদ্রি? না জানলেই নয়। ওই সব তিক্ত দিনগুলোর কথা মনে করতে খারাপ লাগে। বলতে গেলে তো আরও খারাপ লাগবে, তোমারও খারাপ লাগবে। কি এমন কথা যে খারাপ লাগবে? বলে ফেলো সুইটহার্ট, আমার নয়তো শান্তি হবে না। রক্তিমের ব্রেন টিউমার ছিল অদ্রি। গল্পটির পরবর্তী পার্ট আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।